সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা একটু ভিন্ন রকম একটা আমাদের টপিক ঠিক করা হয়েছে। আমরা ঠিক সবাই খুব পরিচিত না এই টপিকের সাথে, হয়তো ভাবিও না। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই সম্পর্কে খুব অন্তরঙ্গ হওয়াটা পছন্দ করি না। মানে হয়তো অন্য পক্ষ খুব অন্তরঙ্গ হতে চাইছে, অন্তরঙ্গ হওয়া মানে শারীরিক সম্পর্ক করতে চাইছে সেটা মেন করা হচ্ছে না, হয়তো মানসিক সম্পর্কেও অনেক বেশি কাছাকাছি হতে চাইছে, কিন্তু অন্য একটি পার্টনার সেটি তাকে অ্যালাউ করছে না। একটা সময় সে হয়তো নিজে একটু সরার চেষ্টা করছে, কারণ তার মধ্যে একটা ফিয়ার থাকে, বেশি ইন্টিমেসিটা, বেশি অন্তরঙ্গতাকে সে কিন্তু একটু ভয় পায়। তো সেই ভয়টা কোত্থেকে শুরু হলো, কেন শুরু হলো, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথি যারা এসছেন তাদের সাথে। একজন হচ্ছে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম, আপনাকে স্বাগত। উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং উনি কাজ করছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে। আরেকজন হচ্ছে রফুন নাহার, তোমাকে স্বাগত। রফুন হচ্ছে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে, সাইকোথেরাপি সাহায্য দিচ্ছে মানুষকে। একই সঙ্গে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগে কর্মরত আছে। তোমাকে স্বাগত। তোমাকে দিয়ে শুরু করি। আমরা আলোচনা করছিলাম। প্রথমেই ধন্যবাদ ম্যাম এই ধরনের বিষয় নিয়ে আসার জন্য। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার, কারণ আমরা তো কাউন্সিলিংয়ে এরকম পাই যে দুজন পার্টনারের মধ্যে কিংবা অনেক সময় সন্তানের সাথে বাবা মায়ের একটা সময় দেখা যায় যে যখন সন্তান অন্তরঙ্গ হতে চায় শৈশবে, তখন বাবা মা ব্যস্ত, বাবা মা হয়তো সেটার সাথে কমফোর্টেবল বা স্বতঃস্ফূর্ত না। আবার পরে গিয়ে সেটা ঘুরে যায়, বাবা মা অন্তরঙ্গ হতে চায়, সন্তান কিভাবে যেন দূরে সরে যাচ্ছে, সেটা একটা বিষয়। আর যদি বলি যে পার্টনারশিপ বা স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা অনেক সময় হয়, এটা আমরা দেখি যে দুইজনের বন্ধনের যে ধরন, অ্যাটাচমেন্ট যে স্টাইল দুই রকম হলে সেটা খুব কঠিন হয়ে যায়। যেমন একজন যদি হয় যে খুব অন্তরঙ্গতা চাইছে, তার অন্তরঙ্গতা প্রয়োজন, সেটা সিকিউর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হোক বা কেউ কেউ তো থাকে একটু বেশি নির্ভরশীল, সারাক্ষণই চায় অন্তরঙ্গতা। আবার আরেকজন যদি হয় যে একেবারে এড়িয়ে চলা ধরনের, তখন একটা বড় অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে কেন অন্তরঙ্গ হতে, আমরা তার কথা বলছি না যে অন্তরঙ্গ হতে চায়, সেটা তো একটা নিড, আসলে সেটা একটা চাওয়া। তো যে আসলে অন্তরঙ্গ হতে পারছে না, তার কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে সেটা যদি আমরা বলি, যে কোনো সম্পর্কে আমরা যখন মানে পারস্পরিক সম্পর্কে যাওয়ার আগে তো আসলে নিজের সাথে একটা সম্পর্কের বিষয় থাকে। তো ওই একটা গান আছে যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই। তো এটা আসলে হওয়ার কথা যে প্রথমত আমি আমাকেই চাই, কেননা এবং এটা কিন্তু শুরু হয় শৈশব থেকে, যে আমি কতখানি আমার ইমোশনাল যে আবেগীয় চাওয়া সেটা পূরণ হচ্ছে। এমনকি বাবা মায়ের সাথে আমার শারীরিক যে অ্যাটাচমেন্টটা, আদরটা, সেটা কতখানি আসলে আমার পূরণ হচ্ছে, সেটা আমাকে জড়িয়ে ধরে আদর করছেন কিনা, স্পর্শটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কিন্তু একটা সার্ভাইভাল নিড বলা হয়, যে একেবারেই বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়, টিকে থাকার জন্য। বিকজ আমরা যখন মায়ের গর্ভে থাকি, মায়ের সঙ্গে তো অ্যাটাচ থাকি, সেখান থেকে নিডটা শুরু হয় আমাদের। সেটাই ওই উষ্ণতাটা খুব খুব প্রয়োজন হয়, সেটার সাথে অ্যাটাচমেন্ট বা বন্ধন তো খুবই। ফোন চলে এসেছে, সরি। আমরা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে বসি, কিন্তু আলোচনা করার খুব একটা সুযোগ পাই না। সো আমরা শুনবো আবার ওনার কাছ থেকে একটু শুনবো। একটু ফোনটা নিয়ে নিই, কারণ বিরতির সময় হয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা। ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। বলো। আপা, আসলে আমার ছোট ছেলের ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম। বয়স কত? 13-14 এরকম হবে আপা। আচ্ছা। তো খুব জিদ করে আর কি, একটু কিছুতে রাগ করে। আর ও সবার ছোট, দাদার বাড়ি নানার বাড়ি সবার ফ্যামিলি ছোট। তো ও হয়েছে কি যা চেয়েছে বা আদর সবকিছু আর কি পায়, যখন যেটা চায় সবসময় আমরা চেষ্টা করছি যাওয়ার। বা আমার অনেক লেটে বাচ্চা হয়েছে, যার জন্য আর কি ওকে একটু বেশি অসুস্থ ছিল, বা যার জন্য আদরটা বেশি থাকে আর কি। বড় ছেলের থেকে ওর বয়স 10-12 বছর ডিস্টেন্স। হ্যাঁ,
তো এই জন্য বড় দাদুটার ছেলের বেশি- চেয়ে ও 10-12 বছরের ছোট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দুইটাই ছেলে আমার। তাহলে ও মাঝখানে একটা প্রথম baby বাচ্চা ছিল। না? না না, মাঝখানে একটা বেবি হয়ে মারা যাওয়ার পর অনেক কিছু পর ও হলো আবার। তো আচ্ছা, এই আচ্ছা। কারণে মানে ও হয়ে আবার অসুস্থ ছিল আপা। তো সবকিছু মিলে আর কি বেশি একটু দেখা যাচ্ছে আদর সবকিছু, মানে দাদার বাড়িরও ছোট, নানার বাড়িরও ছোট। তো আমি আবার ফ্যামিলির বড় মেয়ে, ওইভাবে একটা আদরটা তার বেশি। তো এই আচ্ছা। জন্য দেখা যাচ্ছে কি এখন একটু এক পর্যায়ে দেখা যাচ্ছে খুব জেদ হচ্ছে তার, বা যা চায় যখন যেটা আমাদের মানে মানে সম্ভব আমরা ওকে চেষ্টা করি দেওয়ার, কেন মানে হ্যাপি থাকে, খুশি থাকে বা ইয়ে থাকে। মানে আবার অতিরিক্ত মানে ইয়ে করে না, মানে ফালতু কোনো জেদ না, যেমন কোনো একটা গাড়ি চাইলো বা কোনো একটা খেলনা বা কিছু একটা কিনতে চাইলো, কোথাও যেতে চাইলো, আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। বাবা মা, আমরা ভাই, বড় ভাই খুব ওর সাথে ওর এত ডিস্টেন্স যে তারপর দেখা যাচ্ছে কি খুব ওকে ইয়ে করে, সাপোর্ট করে সব ব্যাপারে। বড় ভাইয়ের সাথে ওর এজ গ্যাপটা কত বললে? এই 10-12 বছর হবে। 10-12 বছর কেন বলছো, তুমি মা তো। হ্যাঁ 10 বছর মিনিমাম, 10 বছর 10 বছর। তোমার হবে। এক্সাক্ট আমার হিসেবটা নেই? খেয়াল- না মানে একেবারে খেয়াল আসছে না। 10 বছর হবে আর কি। এই মুহূর্তে হয়তো একটু গুলিয়ে ফেলছো। হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা, গুলিয়ে ফেলছি আপা। 10 হ্যাঁ। ইয়ার 10 ইয়ার্স গ্যাপ ধরে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, জি জি আপা, 10 বছরই হবে, আমি একটু বলতে বেশি আচ্ছা। বলেছি 10 বছর আপা। হ্যাঁ ঠিক আছে, বলো। তো এই আর কি আপা, যে তারপরে খুব জিদ করে, যেটা চায় মানে ওইটাই তাকে দেওয়া লাগবে। বা তারপর দেখা যাচ্ছে কি যে বাইরের যেটা মানুষের ওই কথাটা ও সাপোর্ট মানে ইয়ে করে নেয়, যে আমরা যে হাজার ওকে বোঝানোর চেষ্টা করছি না এটা এরকম না, এটা ভালো বা এটা করো। একটা উদাহরণ দাও না, একটা ঘটনা বললে না আমরা ভালো করে বুঝতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, একটা ঘটনার কথা বলো। আর কি, যেমন ধরুন একটা বাইরের মানুষ একটা যেটা বললো তাকে, আবার যে এটা তুমি যেমন ধরেন দিয়ে শুরু করলে, অমুক দিন অমুক এই আচ্ছা। ব্যাপারটা ঘটেছিল ও এমন। আচ্ছা আচ্ছা, আমি আসলে এইভাবে গুছিয়ে আছি অনেক অসংখ্য ঘটনা আছে, আমাদেরকে জাস্ট হ্যাঁ, একটা হ্যাঁ। বলো। হ্যাঁ, যে কেউ মানে আমার একজন ওর কাজিন মানে আমার মানে খালাতো ভাই যারা একটা কিছু বললো যে এই এটা এদিকে যাবো বা এটা কিছু, কারণ আমি যদি বলি না এখানে যেও না, বা এই প্রবলেমটা, বা ওর বড় ভাই ওকে না যখন করতে ওকে পারছে, কোথাও যাবার কথা বলছে তুমি ওকে বাধা দিচ্ছ যে না এটা করো না। না করছি এটা করো না, এখানে যেও না। বা ও দেখা যাচ্ছে আবার ও যাওয়ার পরের ছেলের সাথে ওর সাথে মানে আমার বড় ছেলের সাথে আবার ইয়ে মানে 6 মাসের ডিস্টেন্স, তো ওরা আবার মানে ফ্রেন্ডের মতো না। তো দেখা যাচ্ছে যে ওরা ওর একটা ব্যাপারে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে বা মতের অমিল হচ্ছে, কিন্তু ও নিজের ভাইকে সাপোর্ট না করে ওই কাজিনকে সাপোর্ট করছে, কাজিনের কথা বিশ্বাস করছে। আমি বাবা মা বড় ভাই আমরা যে এত বলছি না এটা এরকম না এরকম, কিন্তু সে আমাদের কথা শুনবে না, ওই কাজিন যেটা বলছে ওইটাই। তো ওর বড় ভাই ওইটা খুব কষ্ট পায় যে কি ব্যাপার, আমি যে এত কিছু ওর জন্য করি, যেমন ধরো স্কুলে আনা নেওয়া বা ওর জন্য কোচিং এ যাওয়া আসা সবকিছু ও বড় ছেলে হেল্প করে আর কি, নিয়ে যাচ্ছে নিয়ে আসছে সবকিছু, ওর সাথে ঘুমানো, ও কি খাবে কি করবে, এমনকি ও যখন স্কুল থেকে ওকে আনতে যায় তখন দেখা যায় কি মানে রুমে এসিটা ছেড়ে একদম ঠান্ডা করে ভাই ছোট ভাই আসবে তার কমফোর্টের জন্য মানে এভরিথিং করে, মানে আমরা সব রেডি করে রাখি, ও টাওয়েলটা কাপড়টা যেন এসে সে পায় বা রিল্যাক্স করে, স্কুলটা সে 5টা পর্যন্ত অনেক লং টাইম, তো এইসব তো করি। কিন্তু মানে ওর ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে যে ইটস লাইক হিজ ওন সান আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ নিজের খুব ইয়ে বাচ্চাকে করে। যেভাবে টেক কেয়ার করে হ্যাঁ, বড় হ্যাঁ, ভাইটাও হ্যাঁ, তাই করছে। হ্যাঁ, এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আপা। হ্যাঁ এরকম, কিন্তু দেখা যাচ্ছে যখন কাজিনের ব্যাপারটা আসছে বা ফ্রেন্ড সার্কেলের ব্যাপারটা আসছে তখনই সে ওদেরকে বিশ্বাস করছে বা ওদেরকে সাপোর্ট করছে, বা এমনও হয়েছে যে ফ্রেন্ডের সামনে ওকে আমার বড় ছেলেটাকে ইনসাল্ট করে বসছে, হ্যাঁ তুমি এটা বেশি বুঝো, এটা এরকম বললে কেন, এটা করলে কেন, বা এরকম মানে বাসা আসছে আমরা যখন বুঝাই তুমি এটা ঠিক করোনি, বড় ভাইকে কেন এটা বললে, ভাইয়াকে কেন ঠিক এটা আছে। বললে, এটা সবই একটু বলো। একটু তো আমাদের সময় খুব সংক্ষিপ্ত হয়ে যায়, তো জি, জি। একটু যদি বলতে যে ওর ওর তো অনেকদিন পরে জন্ম হলো। হ্যাঁ, জি। তো ওর এই যে একদমই মানে খুবই ওকে তোমার মানে ও যে মানে নিজের মতো করে চলতে চায় এবং ওর কথাটাকে রাখতে হয়, এই যে পরিবর্তনটা এটা কবে থেকে লক্ষ্য করছো? ছোটবেলায় তো এটা ছিল না, কোন সময় থেকে? এই ছোটবেলা থেকে। আর এখন কোন যে বড় ছোটবেলা হচ্ছে, থেকে, একটু কোন সময়টা যদি একটু বলতে। এই 10 বছর ধরেন বয়স যখন, তখন থেকে বেশি বড়, তখন থেকে বেশি আর কি হচ্ছে। 10 এই বছর 2 বয়স বছর থেকে থেকে বেশি লক্ষ্য করছো? বয়সন্ধি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে তো একটু ছোট ছিল ধরে ইয়ে করিনি, ইদানিং দেখছি টু মাস হয়ে গেছে একদম বেশি। আর একটু একটু দু একটা উদাহরণ দাও, যে তোমরা বললে যে তোমরাও একটু অতিরিক্ত করেছো, সেরকম দু হ্যাঁ, একটা হ্যাঁ, যদি হ্যাঁ। উদাহরণ দিতে, তোমরা কারণ কি আমরা করেছো? মানে ও যেটা চাচ্ছে ওইটা বাবাকে বলে আমি চেষ্টা করি ওটা করে দেওয়ার জন্য, যেমন একটা ওই যে মানে ওর চাওয়াগুলোকে যেভাবে হোক হ্যাঁ। তোমরা পূরণ করেছো? পূরণ করি বা ওইটা সাধ্যের মধ্যে,
হ্যাঁ, বা যেটা ওটা বড় ছেলের বেলায় হয়তো এতটা করনি না, নাকি? বড়টার বেলাও করা হয়েছে, হুম। কিন্তু দুইটাই তো ছেলে, তো মানে করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এটার বেলা একটু বেশি বেশি করা হয়ে গেছে। সাপোর্ট করছে। হ্যাঁ হ্যাঁ, হুম, বড় okay. ছেলেটা মাঝে মাঝে খুব কষ্ট পায় যে Okay. হ্যাঁ ওর দ্বারা এটা ওইটা। ঠিক আছে, আমাদের তো বিরতির সময় হয়ে যায়, তোমার প্রশ্নটা করে ফেলো কেমন। কি আপু আমরা কি করব, ওর রাগটা দিনই বেড়ে যাচ্ছে, সারাক্ষণ রাগ বিরক্ত। বেড়ে যাচ্ছে, ও রাগ হলে কি করে? মানে কিছু বলে দূরও কেন, মানে কেন এরকম, মানে মানে বিরক্ত সবকিছু, মানে মানতে চায় না। মানে ও শুধু মৌখিক ভাবে রাগটা প্রকাশ করে, এমনি কোনো হ্যাঁ, হ্যাঁ। জিনিসপত্র আমি ছুঁড়ে ফেলে ফেলা ফেলে, ওগুলো ফেলে করে ফেলে। না? না না না, এসব করে না, এমনি আচ্ছা। ভালো। হুম। আর করে কি যে মানে খুব রাগ হচ্ছে, কাঁদছে, প্যান্ডেল ফেলতেছে, তখনই তো আমাদের খারাপ লাগে। আচ্ছা, তখন আবার তোমরা আপসেট হয়ে যাও। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এখন তখন ওকে ভালো। কিভাবে ম্যানেজ, ওর বিহেভিয়ারটা কি করে ম্যানেজ করবে, বা ওর আবেগগুলোকে প্রচুর নিয়ে তোমরা কি বিরক্ত করবে? আপু, এ তো শরীরের জন্য খারাপ না, সারাক্ষণ যদি বিরক্ত হয়ে থাকে এতটুকু বাচ্চা, তখন একটা খারাপ লাগে না? ঠিক আছে, তোমাদেরও আবেগ তো তোমাদের হবেই, সেটা নিয়ে আমরা কথা বলবো। একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো জি, প্রশ্ন আপা। থাকতে পারে, একটু লাইনে থাকো। জি, আপনার জি। কোনো প্রশ্ন জি, আছে? একটু ছোট্ট করে আপনাকে জিজ্ঞেস করি, আপনার যে বড় ছেলে কি করে এখন? না, ও পড়ালেখা করছে, A-level পরীক্ষা দিবে সামনে। এ লেভেল দিবে। জি ভাইয়া। হি ইজ 23 ইয়ার্স ওল্ড, জি তাই না? হ্যাঁ। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, ছোট ছেলে কোন ক্লাসে পড়ে এখন? 6-এ। 6-এ পড়ে। কেমন পারফরমেন্স কেমন? খুব ভালো, ব্রিলিয়েন্ট ছিল একসময়, সে প্লেসের মধ্যে থাকতো, কিন্তু দেখা যাচ্ছে যে একটু স্কুলটা চেঞ্জের পরে, তো ওর স্কুলটা মানে ও যে আগে যে স্কুলটা ছিল ও খুব পছন্দ করতো। জি। তো পরবর্তী সময় আমি ওই স্কুলে আচ্ছা, একটু তাড়াতাড়ি করে বলো, আমাদের বিরতির সময় হয়ে যাবে। আব্বু কি পারফরম্যান্সটা কি করেন? হচ্ছে? আব্বু কি করেন? উনি ব্যাংকে আছে, ব্যাংকার। ব্যাংকে চাকরি করেন। ধন্যবাদ, ঠিক আছে। প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে অসুস্থতার কথা বলছিলেন যে ওর একটা অসুস্থতা ছিল, সেটা কি ধরনের অসুস্থতা? ও মানে অসুস্থ বলতে একটু মাঝখানে ও হাইটে একটু প্রবলেম হচ্ছে, খুব মানে লম্বা হচ্ছে না, তো আমরা ট্রিটমেন্ট করেছি সবকিছু, কিন্তু মানে তারপর কোনো ইয়ে হচ্ছে না, কি ভালো কোনো কিছু আমরা রেজাল্ট পাচ্ছি না, এটা নিয়ে সে সবসময় খুব মানে আপসেট থাকে। শারীরিক বিকাশটা, মানে এই অসুস্থতা জি, বলতে তো জি। আমরা কোনো রোগ না না কোনো না, রোগ ওই মানে নেই। না ওরকম খারাপ কিছু না, কিন্তু হাইট আছে না, লম্বা, ওইটা একটু প্রবলেম হচ্ছে ওর শারীরিক। লম্বা নিয়ে কি তাকে কিছু বলা হয় যে তুমি কম লম্বা হয়েছো বা এগুলি না কিছু না বলা না, হয়? আমরা কিছু বলি না, আমরা সবসময় সাপোর্ট করি যে যেন এটা সে ইয়ে না করে, কিন্তু বন্ধু বান্ধবদের এলাকার মধ্যে তো ওই বাচ্চারা সব একসাথে গেলে ওর হাইট নিয়ে অনেক সময় কম, কেউ যদি মানে উল্টাপাল্টা কথা বলে তখন খুব আপসেট হয়, কান্নাকাটি করে, কেন ঠিক করছে না, কেন এরকম না। আমার বড় ছিল 6 ফিট, আমার মাসাল্লাহ খুব লম্বা চড়া, কিন্তু আমরা ফ্যামিলি কেউ এরকম আছে, ওরই হঠাৎ করে এই প্রবলেমটা হলো, ওনাকে বাংলাদেশের বড় বড় ডাক্তারও দেখানো হয়েছে। তো সে এখন কতটুকু লম্বা? এখন এটা তো ভাই মনে করতে পারছি না, কিন্তু আর কি বেশি ইয়ে না, লম্বা না আর কি ওর, মানে ওই তো বেশি লম্বা হওয়ার ইয়ে আরো সময় আছে, মাত্র 13 বছর। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা আমাকে ডাক্তার বলেছিল হ্যাঁ, injection এত ওয়ারি দিতে। করার কিছু নেই। আর তো প্রশ্ন আছে? ইনজেকশন তো আমরা দিতে চাচ্ছি না ওই হরমোনের, এটা একটা প্রবলেম, এই জন্য আর কি কেন আমরা- হরমোনের ওষুধ খাওয়াবে? ও কি দোষ না করেছে? না, আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল, কিন্তু আমরা না, না, করিনি, প্রশ্নই আপা, ওঠে না, করিনি হ্যাঁ। আমরা, না না আমরা করিনি। তো Okay. এর জন্যই আমরা এখন একটু অপেক্ষা করছি, দেখি আল্লাহ পাক কি করে। আচ্ছা, ইনশাআল্লাহ একটা ভালো প্রশ্ন কিছু হবে। করতে খুব ইচ্ছে করছে আমার। জি জি জি, তোমরা আপা। কি একটু খুঁতখুত করো সবকিছু নিয়ে? আমি একটু করি আর কি, সবকিছু পারফেক্ট ব্যাপারে একটু তোমার কি করি আপা। পারফেকশনিজম আছে? জি 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 আপা, আছে জি। ওসিডি নাই তো? না, একটু চেষ্টা করি আর কি, সবকিছু গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসব আর কি। ওসিডির জায়গায় চলে গেছো কিনা? তাও বলতে পারি না আপা। তুমি কি জানো মনে হয় না। ওসিডি কি জিনিস? না, আমি ঠিক মতো অত ক্লিয়ার না আপা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমরা এই অনুষ্ঠানে প্রচুর আলোচনা করেছি। মানে অপরিষ্কার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে অসম্ভব অস্থির লাগতে থাকে। হ্যাঁ, আচ্ছা, একটু হ্যাঁ। খুঁতখুত করতে থাকি আমরা খুব বেশি। সুতিবাই কাকে বলে আপা? হ্যাঁ, হ্যাঁ। সুতিবাই না, অতটা না, কিন্তু আমরা চেষ্টা করি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। কতটুকু করো সেটা যদি একটু বলো। চেষ্টা করি আপা যেন কোথাও ময়লা না থাকে, ক্লিন করার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বা বাথরুমে অনেক সময় বাথরুমটা গোসলের অনেক সময়। অনেক ক্লিন করো, বাথরুমে একটু সময় নাও না, বেশি? যতটুকু দরকার, না না যতটুকু দরকার, কিন্তু আমার ছোট ছেলে খুব, আমাদের 4 জনের মধ্যে ও খুব সময় ইয়ে করে, বাথরুমে থাকে আমার ছোট ছেলেটা। কি খুব করে সময় এতক্ষণ থাকে। ধরে? যে ব্রাশ করবে, গোসল করবে, শ্যাম্পু করবে, মানে আমাদের 3 জনের মধ্যে ওর বেশি আর কি হুম, একটু সময় লাগে ওর। আচ্ছা,
ওকে, আর ও বাচ্চাদের সাথে ওকে একটু অতি সচেতন হয়ে গেছে, বেশি সচেতন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু সচেতন ওকে, আর সবকিছু ব্যাপারে। মনে হচ্ছে তাই। ওকে, ঠিক আছে, আমাদের বিরতির সময় হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। বিরতি থেকে ঘুরে এসে আলোচনা করব বিষয়টি নিয়ে। আর সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসছি, ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা অনুষ্ঠানে যে বিষয় দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে পারস্পরিক সম্পর্কে আমরা অনেকেই অন্তরঙ্গ হতে এত ভয় পাই কেন। তো সেটা নিয়ে একটু ছোট আলোচনা হয়েছে, একজন অতিথি কিছুটা বলতে পেরেছে, আরেকজন অতিথি বলতে পারেননি। তো আমরা সে বিষয়ে একটু পরে যাব। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, যেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমি একজন অতিথির কাছে যাচ্ছি। ব্রিগেডিয়ার সাহেব, আপনি বলেন। জি ম্যাডাম, যিনি প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা যেটা দেখছি আর কি, যে আপনার বাচ্চার বয়স কিন্তু 13-14 বছর। 13-14 বছর কিন্তু কিশোর, একটা চেঞ্জ, শারীরিক, মানসিক, সামাজিক সব কিন্তু একটা পরিবর্তনের মধ্যে দেওয়া যাচ্ছে আপনার বাচ্চা। আমরা সেটা বুঝি কিনা সেটা কিন্তু একটু চিন্তা করতে হবে। আগে যেরকম বাচ্চাকে একেবারে কোলে নিয়ে বসে যেতেন, এখন কিন্তু আমরা সেটা পাচ্ছেন না, এবং বাচ্চাও কিন্তু আপনাদের সাথে সেভাবে অ্যাডজাস্ট করতে পারছে না। আমি আরেকটা জিনিস চিন্তা করছিলাম যখন আপনি কথা বলছিলেন, যে বাচ্চাটা কিন্তু কাজিনের কথা খুব শোনে, আপনাদের কথা শোনে না। এই যে অ্যাটাচমেন্টের যে কথাটা আমরা বলছিলাম, পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা বাচ্চাটা কতটুকু অনুধাবন করে সেটা আমার একটা প্রশ্ন মনে হয়েছে, যে সে কি আপনাদের যে ভালোবাসাটা সেটা এরকমভাবে টের পাচ্ছে কিনা, মানে সে বুঝতে পারছে কিনা আপনাদের ভালোবাসার গভীরতা তার জন্য কতটুকু, কাজিন কতটুকু ভালোবাসে বা কাজিনকে কেন সে প্রাধান্য দিচ্ছে, এই জিনিসটা কিন্তু খুঁজে দেখার ব্যাপার আছে। প্রাধান্য পাওয়ার কিন্তু এখানেও অ্যাটাচমেন্টের একটি কথা আছে। আমার কেন জানি মনে হয় সে কোনোভাবে কি তার সাথে বেশি অ্যাটাচড, মানসিক অ্যাটাচমেন্টের কথা এখানে আমি বলছি, ইমোশনাল আবেগগত অ্যাটাচমেন্টের কথা বলছি। রাইট, ওর বড় ভাই কিন্তু সবসময় তাকে বায়োলজিক্যাল সাপোর্ট দিচ্ছে, কমফোর্টটা দিচ্ছে, কিন্তু অন্তরঙ্গতা কতটুকু, অ্যাটাচমেন্টটা কতটুকু, আবেগটা কতটুকু, সেটা আমি কিন্তু জানি না। এবং এটা কিন্তু আমরা জাজ করার মতো এখানে আলাপ করে জাজ করা কিন্তু সম্ভব হয় নাই আমাদের। এই 2-3টা জিনিসের বাইরে যেটা হলো আর কি, ম্যাডাম যে জিনিসটা বলছিলেন আপনাদেরকে, যে খুঁতখুঁতে, সেই খুঁতখুঁতে কি ছেলের মধ্যেও আছে কিনা, আপনার মধ্যে হয়তো আছে। আমরা কিন্তু বেশি পারফেক্ট হতে যাচ্ছি কিনা, বেশি পারফেক্ট হতে গেলে অনেক সময় বাচ্চারা রিয়েক্ট করে, তারা কিন্তু এর সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তারা কিন্তু আমাদের মতো একেবারে নিখুঁত হবে, এটা অনেক বাচ্চারা কিন্তু পারে না। এই জিনিসটাও তার মধ্যে কাজ করে কিনা, যে আপনারা নিখুঁত করতে চান কিন্তু সে নিখুঁত হতে চায় না, সেই জন্য সে রাগ করে কিনা, সেই জন্য সে একটু ডিটাচ থাকতে চায় কিনা, একটু দূরে সরে যেতে চায় কিনা, এই জিনিসগুলো কিন্তু চিন্তা করার আছে। আমি ম্যাডামরা হয়তো এটা চিন্তা করবেন না, আমি চিন্তা করেছিলাম সে কেমন পড়ালেখা করে, সেটা একটা কেন জানি আমার মাথার মধ্যে হঠাৎ করে আসলো, এই জন্য যে সব কিছুর পরে সে অনুধাবনটা কতটুকু করে। এই কথাটা আমার কাছে আরও বেশি মনে হয়েছে যখন আপনি তার হাইট নিয়ে কথা বলেছেন, কোনো কি ডেফিসিট আছে কি না, সেই জিনিসটাও কিন্তু একটু দেখার আছে। তা আমার মনে হয় সব বিষয়গুলি নিয়ে ঠিক এরকম আলোচনা করে, মানে আপনি কি কোনো ভিটামিন কম আছে কিনা, এটা শরীরের কোনো হরমোনাল কোনো অসুবিধা আছে কিনা, যদি ওনারা ডাক্তারের কাছে গিয়েছেন, তারপরেও তার আমি এত দুশ্চিন্তা করার সময় হয়েছে। 13-14 বছর মানে একটা আমার আইকিউটাও মাথার মধ্যে এসছে কেন জানি, আমরা কিন্তু জানি না ও বুদ্ধিমত্তার দিকটা আমরা সেটা আমি বলছি, কিন্তু আমার মাথার মধ্যে এটাও এসেছিল যে সে কি এটা বুঝছে কিনা, বিকজ সে কিন্তু অনেক টার্মোইলের মধ্যে দিয়ে গেছে ফিজিক্যালি, সে বা ক্লেম করছিলেন যে তার সিকনেস আছে। এই টোটালটা মিলিয়ে আমার কাছে এই একটা ইস্যু কিন্তু আমার কাছে মনে হয়েছে। বাট বাই এনি মিনস আমার মনে হয় যে এই টেলিফোনে পুরোপুরি হয়তো এটা সমাধান করা সম্ভব না, আপনারা কিন্তু কাউন্সিলরের কাছে যেতে পারেন, গিয়ে আলাপ করতে পারেন। কারণ যখন রাগ হয়, রাগের কিন্তু কারণটা খুঁজতে হয়, তারপর রাগটার কনসিকুয়েন্সটা দেখতে হয়, সেই অনুযায়ী কিন্তু কাজটা করতে হয়। সেই জিনিসটাতে কাজ করতে হলে কিন্তু আপনাকে কোথাও যেতে হবে, কথা বলতে হবে, তাহলে তো সমাধানটা বের হয়ে যাবে। বাট আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নাই আপনাদের। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমি যেটা বলবো যে ওর 13 বছর তো এখন,
তো আগে হচ্ছে বাবা মা বা পরিবারের বড় কেউ সবকিছু করে দিচ্ছে, একদম হ্যাঁ, রেডি করে মুখের আগে কাছে দিচ্ছে। এসিটা ছেড়ে রুমটা ঠান্ডা করে দিচ্ছে, ওকে একটু গরম লাগতেও দিচ্ছে না। হ্যাঁ, তো এটা এটাতে একটু এটা বেশি হয়ে এতদিনে যাচ্ছে। ও রিয়্যাক্ট করেনি, কিন্তু এখন ওর যে চাওয়ার জায়গাটা সেটা আমার যেটা মনে হচ্ছে স্পেস বা একটা ওর ওর নিজেকে প্রকাশ করার এবং অটোনমিও, যেটা যে একটু স্বাধীনভাবে থেকে ও ট্রাই করবে, ও এক্সপ্লোর করবে, অন্বেষণ করবে। একটু কষ্ট পেতে দেওয়া উচিত বাচ্চাদেরকে, তাই সেটা, না? এবং- আগে রুমটাকে ঠান্ডা করে রাখা আমার মনে হয় একটু 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 Overdo। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং যেটা হয় যে কেন কাজিনদের সাথে আসলে ওর সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে, কারণ সেখানে ও স্পেস পায়, ও বলতে পারে, একটা বন্ধুত্ব হয়েছে ওখানে। তো যে কোনো সম্পর্কেই বাবা মা ভাই বোনের সাথেও কাজিন হয়তো খুঁতখুতটা করছে না ওকে নিয়ে, মানে ওকে নিয়ে অভিভাবকের রোলটা তো খুঁতখুঁতে নিচ্ছে মনোভাবটা না। দেখাচ্ছে না। অভিভাবকের রোলটাও নিচ্ছে না। হ্যাঁ। আর 13-14 বছর বয়সী বাচ্চা জ্ঞান দিলে খুবই বিরক্ত হয়, সবকিছুতে জ্ঞানটা ওরা আসলে নিতে পারে না। তো আমার মনে হয় যে হ্যাঁ, গাইডেন্স তো অবশ্যই দরকার আছে, দিক নির্দেশনা দরকার আছে, সেই সাথে ওকে যদি কিছু স্পেস, ও নিজের জন্য অ্যালোন টাইম, পার্সোনাল স্পেস দেওয়া হয়, যে ও একটু অন্বেষণ করবে, ভুল করবে, ভুল থেকে শিখবে, এটা এবং খুব নিজের প্রয়োজন। কাজগুলো নিজে করবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। নিজের জিনিসগুলো গুছিয়ে রাখবে, ঘরটা ম্যাডাম, যদি এই যে গরম এই হয় ও নিজেই ঠান্ডা করার ব্যবস্থা করবে। এই সময়টা বোধহয় আইডেন্টিটি ডেভেলপমেন্টের তো সময়, আইডেন্টিটি ডেভেলপমেন্টের identity স্বকীয়তা, আরেকটু আগে স্বাতন্ত্র্য develop হয়, কিন্তু ওদের- স্বতন্ত্র ডেভেলপ হ্যাঁ। যেটা আর কি, সেইখানে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে চাইবে না, Exactly। তখনও কিন্তু এটা খুনসুটি লেগে থাকবে। সেই জিনিসটা বোধহয় চিন্তা করার আছে। সেটাই। হয়েছে? ওকে, ফোন নিয়ে একটা ফোন এসছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ ম্যাডাম, আমার মেয়ের 12 বছর, কিন্তু অনেক আচ্ছা। প্রবলেম। ও খেতেই চায় না। খেতে মানে চায় না? হ্যাঁ হ্যাঁ, খাওয়া নিয়ে আর কি প্রবলেম, শারীরিক মানে শরীরের গ্রোথও কম, একদমই শুকনা, মানে দেখলে মানে মনে হয় যে ওর অনেক ভিতরে রোগ আছে, এরকম শরীর। ছোটবেলা থেকে শুকনা ছিল নাকি এখন শুকনা? না না না, ছোটবেলা থেকে মিডিয়াম ছিল, কিন্তু এখন অনেক মানে শুকিয়ে গেছে, খাওয়া দাওয়াও কম হয়ে এখন মানে বলতে খাওয়া এখন করতে বলতে চায় না। কবে থেকে, কোন সময় থেকে? মানে 1 বছর। 1 বছর থেকে এত সচেতন হলো কেন? মানে এটাই তো বুঝতে পারতেছি না, এর জন্যই আর ওকে একটু বেশি স্বাস্থ্যবান ছিল আগে? মানে গ্রোথ ভালোই ছিল, মানে একদম মানে শুকনা ছিল না, মানে মিডিয়াম ছিল। না, ওকে অনেক কি দিন কেউ বলতো যে তুমি মোটা হয়ে যাচ্ছ বা কিছু, এগুলো বলতো কেউ? না না না, এরকম কিছু বলতো না, কিন্তু খেতে চায় না আমি, এইটাই সমস্যা। না না, এখন তার 12 বছর বয়স, এখন খেতে চায় না, কিন্তু ছোটবেলা থেকে খেতো কিনা ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, তখন তো 3 বেলা ভালোই ঠিক মতো, মানে টাইম টু টাইম। কোন টাইম থেকে, কোন সময় থেকে খাওয়াটা কমিয়ে দিয়েছে? মানে ওর এই তো জানো ফেব্রুয়ারি থেকে, পিরিয়ড হওয়ার পরের থেকে। আচ্ছা, ওকে। হ্যাঁ সো পিরিয়ড হওয়ার পর থেকে ও কি বলে যে ওর খিদে পায় না, নাকি কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ভাত খাবার, যে কোনো খাবার দেখলে ওর রুচি হয় না, বলে যে না আমার খেতে ইচ্ছে করে না, এরকম। মানে আমিও এমনি ডাক্তার দেখাইছি, দেখানোর পরে রুচির ওষুধ গুলা দিলেও হয়তো, রুচির ওষুধ দিলে মা এমনি সাধারণ মানুষের রুচি আইসা পড়ে, কিন্তু ওর খাওয়ার প্রতি তারপরে অনেক মানে রুচি কম হয়। আমি ঠিক বুঝতে পারছি না এটা কি আমাদের বিষয়বস্তু কিনা, তো ওর কোনো মানসিক কোনো আমরা একটু বিষয়? প্রশ্ন করতে পারি হ্যাঁ সে ব্যাপারে। হ্যাঁ, তুমি যে- একটু লাইনে থাকো, আমাদের অতিথি প্রশ্ন করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে ফেব্রুয়ারিতে পিরিয়ড হওয়ার পর থেকে ওর কি মেজাজে কোনো ধরনের পরিবর্তন এসছে? যেমন মন খারাপ থাকে, রেগে যায় বেশি, বিষণ্ণ থাকে, এরকম কোনো দেখেছেন যে মন খারাপ বা কান্নাকাটি করে? হ্যাঁ, মন খারাপ থাকে, কিন্তু রেগে যাওয়ার প্রতি একটু পড়ার চাপটা একটু বেশি আছে, মানে আচ্ছা, কোচিং মন খারাপটা কি, এটা কি মানে চোখে পড়ার মতো, যে ফেব্রুয়ারির আগে অতটা ছিল না কিন্তু এখন মন খারাপ করে, তখন কাঁদে? এতটা ছিল না, তখন এতটা ছিল না, আচ্ছা এখন আচ্ছা, ঘুমায় কেমন? ঘুম ঘুম কম হয়। ঘুম কম হয়, এবং হ্যাঁ। ও এরকম কোনো মানে নিজের সম্পর্কে এরকম কোনো কিছু বলে যে আমি অন্যদের চেয়ে ভালো না, অন্যরা বেশি ভালো, অন্যরা এগিয়ে আছে, আমি পিছিয়ে আছি, বা নিজের সম্পর্কে কোনো হতাশা প্রকাশ করে? এরকম কোনো কিছু বলে না। আচ্ছা
আচ্ছা, নিজের চেহারা নিয়ে যেটা আপনি বলছেন যে শুকিয়ে যাচ্ছে, সেটা নিয়ে ওর কোনো হতাশা না আছে? অনেক সময় এটা বলে যে আমি খেতে পারি না বা আমি অন্যদের তুলনায় অনেক পিছিয়ে আছি, মানে শুকনা দেখতে এরকম বলে। আপনার কাছে কি শুকনা মনে হয় নাকি তার কাছে শুকনা মনে হয়? না আমাদের কাছেও হয় আর ওর কাছেও মনে হয়, মানে শুকনা তো এর জন্যই, না হলে এইটা প্রশ্ন করার মতোই। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা প্রশ্ন তো করেছেন, ভালো করেছেন। হ্যাঁ। আপনারা কি শুকনা না আপনারা একটু মোটা সোটা সেটা না বলেন তো। আমরা মোটাই আছি, আমরা মাশাআল্লাহ ও- মিডিয়াম। ওর আব্বু হ্যাঁ ওর আব্বু, মানে স্বাস্থ্য কেমন, মোটা সোটা নাকি শুকনা? হ্যাঁ মানে মিডিয়াম স্বাস্থ্য। ওর দাদা দাদি নানা নানি এই সমস্তর মধ্যে? হ্যাঁ সবারই স্বাস্থ্য ভালো স্বাস্থ্য ভালো। মাশাআল্লাহ, এখন কেউ শুকনো নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ও কয়টা সন্তান তোমাদের? আমাদের এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে ছোট? হ্যাঁ, হ্যাঁ ছেলে ছোট 6 বছর, মেয়ে 12 বছর। আচ্ছা, ও প্রথম বাচ্চা না? হ্যাঁ প্রথম। তো ওকে নিয়ে কি তোমরা যখন ওকে বড় করছিলে তোমরা কি বেশি দুশ্চিন্তায় ভুগতে সবকিছু নিয়ে? প্রথম বাচ্চাটাকে বড় করতে গিয়ে বাবা মা অনেক খুঁতখুত করতে থাকে সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ তখন একটু আমাদের ভালোই দুশ্চিন্তায় ছিলাম, মানে প্রথম বেবি কিভাবে কি করব এরকম। অনেক বেশি অস্থির থাকতে, তাই তো? হ্যাঁ আর তোমরা- কি একটু খাওয়া দাওয়াও একটু হয়েছে, মানে প্রথম প্রথম তো বুঝতে পারি নাই, হুম। মানে প্রথম বাচ্চা একটু কি হলে জোর আসলে- করেছো খাওয়া নিয়ে? ওকে জোর করেছো? না জোর করে কখনোই খাওয়ানোর চেষ্টা করি নাই, কারণ এটা আমাদের বড়রা সব সময় বলতো যে বাচ্চাকে জোর করে খাওয়াইতে হয় না। হুম। কিন্তু কি নিয়ে দুশ্চিন্তা করতে তোমরা? মানে একটা বাচ্চা জন্ম হলে তার কত কিছু কি বাচ্চা তো জন্ম হচ্ছে, তোমরা আমরা সবাই চাই একটা সন্তান আমাদের আসুক, তাই না? কিন্তু হ্যাঁ। তোমাদের দুশ্চিন্তাটা কি নিয়ে ছিল? মানে কিভাবে বড় করব, কিভাবে আমি লালন পালন করব, মানে তখন আমি ছোট ছিলাম, অত কিছু আর কি বুঝি না। কত ছোট ছিলে? তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে? আমার বিয়ে হয়েছে 16 বছরে। কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছো কেন? এত তাড়াতাড়ি বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই এর জন্য। আর তোমার হাজবেন্ডের সাথে তোমার বয়সের গ্যাপ কত? মানে ওর 21 ছিল। ওর ছিল 21? হ্যাঁ। ও তো ছোটই ছিল। ছোট, বাবা মা ছোট, হ্যাঁ জন্য এর টেনশন। জন্যই মানে আর কি সন্তানটা আগেই হয়ে গেছে, এর জন্য আর কি একটু দুশ্চিন্তা করতাম, বুঝতে পারতাম না এত তোমরা কি কিছু। তখন মনে করছিলে যে একটু সময় নেবে, কিন্তু তারপরে হয়ে গেছে বাচ্চা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাজবেন্ড কি কিছু করতেন তখন? না তখন এক মানে ও একা ছিল, মানে ওর বাবার একমাত্র ছেলে ছিল, হুম। এর জন্য ওকে আগেই বিয়ে করে তাড়াতাড়ি করে একটা ফেলেছে। আরেকটা ছোট বাচ্চাকে দিয়ে বিয়ে করিয়ে ফেলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর কোনো চাকরি বাকরিতে ঢুকেও নাই না তখন? না কিছুই ছিল না। লেখাপড়া করছে তখনও? হ্যাঁ লেখাপড়া ছিল। এখন আর কি আমার চাকরি করে আমার- কিছু তোমার হাজবেন্ড? না বিজনেস করে। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো একটু তোমরা আসলে খুব ছোট বয়সে মানে স্বামী স্ত্রী হয়ে গেছো আর কি, তাই তো? হ্যাঁ 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 ম্যাম। এখন তাহলে খালি আমার আরেকটা প্রশ্ন, ছোটবেলায় আপনার মেয়ে যখন আপনাকে অনেক কান্নাকাটি করতো বা জ্বালাতো, হ্যাঁ। তখন কি একটু শাসন করতেন? হ্যাঁ শাসন করতাম, কিন্তু আদরই বেশি করতাম, শাসন একটু কমই করতাম। আচ্ছা আচ্ছা। শাসন কাকে বলে? হ্যাঁ, শাসন মানে কি বলবো, শাসন ছোট বাচ্চা কি শাসন করব, আদরেই ছিল, মানে প্রথম সন্তান তো। আমরা খুব বলি যে শাসন করতে হবে, শাসন শব্দটা আসলে ঠিক ভালো শব্দ না। হ্যাঁ, বাচ্চাকে আমরা শাসন কেন করব? মানে তাই না? আরো বোঝাতে চাচ্ছি যে আসলে মানে বকাঝকা মারা এগুলো করতেন কিনা, শাসন বলতে না 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 সেটাই এরকম বোঝাচ্ছি। কিছু করতাম না, এরকম খুব কিন্তু আমাদের বাসায় কি একটা ফ্যামিলিগত সমস্যা ছিল, মানে বাসায় একটু মানে ঝগড়াঝাটিটা বেশি হইতো, কারণ আমাদের ফ্যামিলি বড় তো, ওইরকম একটু মানসিক আর কি সব ভয় পাইতো এরকম। বড় কেন? তোমার হাজবেন্ড বলে যে একমাত্র ছেলে? হ্যাঁ কিন্তু ওর 4 বোন আছে, এমনি ফ্যামিলিতে আমার শ্বশুর ও, শাশুড়ি আছে। তার যৌথ, 4 বোনের যৌথ। মাত্র একটা ভাই? হুম। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বোনরা ওর বড়? কে? তোমার হাজবেন্ডের হ্যাঁ। বড় বোনরা কি তোমার হাজবেন্ডের বড়? হ্যাঁ, একজন বড় আর 3 জন ছোট। 3 জন ছোট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে। হ্যাঁ, বেশি অল্প বয়সে মা হয়ে গেছো আর কি, তাই না? বাবাও হ্যাঁ, হয়ে গেছে হ্যাঁ, খুব অল্প হ্যাঁ, বয়সে, এই জন্য জি। দুশ্চিন্তাটা একটু কম করলে ভালো হয়, কারণ ওরা নিজের মতো করে বড় হলে
ওরা একটু মানে হয় না একটু নিঃশ্বাস ফেলতে পারে আর কি। হ্যাঁ, আমরা বেশি হ্যাঁ, ঠিক আছে ম্যাম। বেশি বেশি দুশ্চিন্তা করে ফেলি সবাই মিলে। ওকে, হ্যাঁ, এই তো আমরা আলোচনা করি, তুমি শোনো কেমন? আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কে বলবে আগে, তুমি বলতে চাও? হ্যাঁ, আমি যেটা ধারণা করছি অনেক সময় পিরিয়ড শুরু হওয়ার পর বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এসে ছেলে মেয়ে উভয়ই, মেয়েদের ক্ষেত্রে এটা এই প্রবণতাটা দেখা যায় যে মাইল্ড টু মডারেট ডিপ্রেশন থাকে, অনেক সময় সিভিয়ারও থাকে। তো সেক্ষেত্রে ডিপ্রেশন হলে তো আসলে ও ঘুমাচ্ছেও না ঠিক মতো, এবং ও বলছে যে ওর একটু মন টন খারাপ থাকে, কান্নাকাটি করে। তো সেক্ষেত্রে আসলে ওর কিছু থাকে না যে রিল্যাক্সেশন এবং ওর প্রবলেম সলভিং, যে সমস্যা সমাধানের যে কোনো একটা, কারণ বন্ধুদের সাথে সমস্যা হতে পারে, স্কুলে ও যদি পড়া না পারে কিভাবে জিজ্ঞাসা করবে শিক্ষককে, বাসায় এসে কিভাবে কারো সহযোগিতা নিয়ে কাজটা সম্পন্ন করবে। তো এই ধরনের একটু স্কিল বা দক্ষতা শিখলে ও যখন সমস্যা সমাধান করতে পারবে বা ওর সম্পর্কগুলো বন্ধুদের সাথে বাবা মায়ের সাথে ঠিকঠাক থাকবে, তখন হয়তো মনও ভালো থাকবে। কারণ এই সময় সে সামাজিক বেশ কিছু নিড বা চাহিদা তৈরি হয়, কিন্তু সেই তুলনায় ব্রেইনের ডেভেলপমেন্টটা কম থাকে। যে কিশোরী তার মস্তিষ্কের যে সমস্যা সমাধানকারী যে জায়গাটা, সেটাতে হয়তো সেই পরিমাণ ডেভেলপমেন্ট বা বিকাশটা হয়নি। তো এটার একটা যোগান এবং চাহিদার একটা দেখা যাচ্ছে যে একটা গ্যাপ থাকতে পারে। তো এটা হতে পারে যে একটা ডিপ্রেশনের ফেজে মধ্য দিয়েও যাচ্ছে। বাবা মার পাশে থাকাটা খুব দরকার, বিশেষ করে শোনা, যে কোনো বিষয়ে, কারণ খুব ছোট একটা বিষয় নিয়েও মন খারাপ হতে পারে, তরকারি পছন্দ হয়নি সেটা নিয়েও মন খারাপ হতে পারে, কান্নাকাটি করতে পারে, ওকে শোনা। এবং এত ছোট বিষয় নিয়ে কেন মন খারাপ হবে এভাবে চ্যালেঞ্জ না করে ওকে শোনা, ওকে বলার সুযোগ দেওয়া। একটা জিনিস কি রফুন, আমি একটা খেয়াল করেছি, আমরা মানে জাতি হিসেবে আমরা শুনতে শিখি নাই, আমরা বলতে শিখেছি। এই যে শোনার যে দক্ষতা, এটা আমি এই প্রফেশনে না আসলে কিন্তু আমাদের কিন্তু প্রথম ট্রেনিংটা দেওয়া হয়েছিল হাউ টু লিসেন অ্যান্ড হাউ টু রেসপন্ড। তো আমি ভাবছিলাম যে এটা আবার ট্রেনিং এর মধ্যে আর কিছু থাকবে না, খালি কি করে শুনতে হবে আর কি করে রেসপন্ড করতে হবে, এটা একটা ট্রেনিং হলো। কিন্তু দেখলাম আসলে শোনার দক্ষতাটা একটা বিরাট দক্ষতা কিন্তু। একদম। এবং একটা মানুষকে না শুনলে সে মানুষটার যে এত আরাম লাগে, ওই যে তখন ঘুমায় ভালো, তখন ভেতরটা হালকা লাগলে তখন কিন্তু একটু মন ভালো হলে খেতেও ভালো লাগে। এবং শোনার মধ্যেও আবার কি কতগুলো উপাদান আছে, যে উপাদানগুলো আমাদেরকে আলাদা করে প্র্যাকটিস করানো হয়েছে, মার্কস দেওয়া হয়েছে যে ওই উপাদানগুলো মানে ঠিক ছিল কিনা শোনার সময়। দারুণ একটা ব্যাপার আর কি, মানে এটা আসলে সত্যি সত্যি এটা প্রশিক্ষণ নিয়ে শেখারও জিনিস মনে হয় আমার কাছে। সেটাই, আমরা সেটা উল্লেখও করে দিতে পারি যে বাবা মায়ের জন্য সুবিধা হয় যে কি হয়েছে তোমার, আমাকে বলো, আমি শুনছি। সেক্ষেত্রে সে যখন বলতে শুরু করবে তখন উপদেশ দেওয়া থেকে বিরত থাকা, অতিরিক্ত প্রশ্ন বা জেরা করা থেকে বিরত থাকা। এবং যেটা হয় যে আমরা একটা কিছু শুনি, সেখানে শুনলাম হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু প্রশ্ন 10টা করে ফেললাম, তখন আসলে বিপর্যস্ত হয়ে যায় আরো। তো এই বিষয়গুলো যে সে তার মতো করে বলুক, এবং বলতে বলতে যদি এরকমও হয় যে ঘরটা নীরবই থাক, তারপর আবার সে বলতে শুরু করুক, কারণ এই সময় তাদের আসলে বন্ধু দরকার। এবং বাবা মা যখন সন্তানের অভিভাবক এবং সেই সাথে বন্ধু হয়, সেটা একটা দারুণ একটা সংযোগ হয়। এবং বাচ্চাকেও শ্রদ্ধা করতে হয়, আমরা এটা বুঝি না, আমরা মনে করি শ্রদ্ধা পথে উপর থেকে নিচে থেকে শুধু উপরে আসবে, কিন্তু উপর থেকেও যে নিচে শ্রদ্ধা করা যায়, আমার যে ঘরে যে গৃহকর্মী আছে তাকে আমি শ্রদ্ধা করব, এই বিষয়টা কিন্তু আমরা জানি না একদম। ডক্টর। জি ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। ওর বয়স তো মাত্র 12 বছর। আমার মনে হয় খাবার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, বা যে তাকে মোটা হতে হবে বা ওজন বাড়তে হবে, এটা কিন্তু সময়ের সাথে সাথে হয়ে যাবে। 12 বছর তো গ্রোয়িং এজ, তো একটু এরকম অসুবিধা হয়। আরেকটা ইম্পর্টেন্ট হলো যেটা রাউফুন বলছিলেন, যে এই সময় একটু ডিপ্রেশনের কথা, অ্যাংজাইটির কথা, এগুলি ভাবতে হবে। বিকজ একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়, তো একটা অতিক্রম করে একটা সময়ের মধ্যে দিয়ে, যে এই সময় এই অসুবিধাগুলি কিন্তু হয়। এবং যদি কারো অ্যাংজাইটি, বাংলাটা হচ্ছে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় একটা সময়, তো এই সময় কিন্তু উদ্বিগ্নতা বা বিষণ্ণতার বিষয়গুলি কিন্তু থাকে, এবং যে উদ্বিগ্নতা বা বিষণ্ণতায় ভোগে তার কিন্তু খাবার কমে যায়। সেই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আরেকটা জিনিস হলো আমি বলতে চাচ্ছি, সেটা সে কায়িক পরিশ্রম করে কিনা, শারীরিক পরিশ্রম করে কিনা। ডাক্তার হিসেবে আমি বলতে চাই এক্সারসাইজ করে কিনা। এক্সারসাইজ করলে কিন্তু খিদা বাড়ে, সেটা করে কিনা আমি জানি না। শুধু যদি সেডেন্টারি জব করে তাহলে কিন্তু খাবার দাবার রুচিটা হবে না। যদি বসে বসে থাকে তাহলে কিন্তু
খাবার রুচিটা হবে না। সুতরাং একটু শারীরিক পরিশ্রম যদি করে, একটু এক্সারসাইজ করে, ব্যায়াম করে, তাহলে কিন্তু তার খাবার রুচিটা বাড়বে। এটা এই একটু যে খেয়াল করার ছোটবেলায় মতো আমরা আছে। দড়ি লাফাতাম, Right, স্কিপিং, skipping, হ্যাঁ। এটা কিন্তু বাড়িতেই করা যায়। রাইট, এগুলি কিন্তু করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি হিসাব করছিলাম আর কি, যেহেতু আপনার উদ্বিগ্নতা বোধ করছেন, সেজন্য কোনো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে পারেন কিনা। অনেক সময় থাইরয়েড হরমোনের সাথে এটা সম্পর্ক থাকতে পারে। অতএব এই জিনিসটাও যদি সম্ভব হয় তাহলে একটু দেখে নেওয়া সম্ভব। এনিমিয়াতে রক্ত শূন্যতা থাকলেও কিন্তু খাবার রুচি কমে যায়, সেটাও একটু যদি দেখা যায় সেটাও কিন্তু সম্ভব। এই আর সময়টা একটা চেক আপ। হ্যাঁ, এইগুলি কিন্তু একটু করে নেওয়া উচিত হবে। আর একটু যেহেতু আমি ডাক্তারও, সেজন্য একটু বলি আর কি, এমনিতে জিঙ্ক জাতীয় খাবার টাবার খাওয়ান একটু বেশি করে। জিঙ্কে কিন্তু রুচিটা হবে, ভিটামিন এবং জিঙ্ক মিলিয়ে, বি কমপ্লেক্স এবং জিঙ্ক মিলিয়ে যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেগুলি খাওয়ালে কিন্তু রুচি বাড়ে, প্রায় সবারই কিন্তু বাড়ে। যদি তাতেও আপনার হয়তো খেলে আপনার উদ্বিগ্নতাটাও একটু কমবে। বাট আপনি খুব ভালো কাজ করেছেন যে আপনি সবসময় ওকে বলেন না, প্রেশারাইজ করেন, এটা কিন্তু একটা ভালো দিক। এটা আমি আপনার সাধুবাদ জানাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের একটা ফোন আছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। আমি ময়মনসিংহ সিটি থেকে বলছি, সাইফুল আলম পান্নু। আমাদের নাম দরকার নেই, আমরা বিষয়টা শুনবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রথম কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে এত সুন্দর মানুষের উপকারী একটা অনুষ্ঠান এই বাংলা ভিশন আমাদেরকে প্রতি সপ্তাহে এই উপহার দেয়, এবং আপনি অনেক কষ্ট করে এটা আমাদেরকে প্রেজেন্ট করেন। এটা আমি একা না, কিভাবে এটা পুরো টিম ধন্যবাদ কাজ জানাবো করছে। আমি জানি না। পুরো টিম কাজ আজকে- করছে। আজকে দুজন গেস্ট অফ অনার এসছেন, ওনারা বিশেষ ব্যক্তিত্ব, সবার প্রতি শ্রদ্ধা, থ্যাংক ইউ, অভিনন্দন। থ্যাংক ইউ। আমি একটা প্রশ্ন করব আর একটা জিজ্ঞাসা আছে আমার। এই তিনজনের যে কেউ উত্তর দিতে পারবেন। ওকে, সেটা হলো, আমার বয়স 68, ওকে, গোয়িং টু বি 69। হুম আমি একটু আরডি ম্যারেজ করেছিলাম সঙ্গত কারণে, হুম, when I was student intermediate। ওকে, তো আমাদের লাইফ আল্লাহর রহমতে স্টিল টুডে খুব ভালো যাচ্ছে। হুম হুম, এটা আবার আমার মনে হয়, আমার ধারণা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ হয়তো একটু ঈর্ষা করে আর কি, আচ্ছা, যারা এত ভালো থাকে কেমনে, এত সুন্দর বাড়ি বানায় কেমনে, এত গাড়ি বদলায় কেমনে, এদের একটু কিছু নষ্ট করা যায় কিনা। আচ্ছা, এটার থেকে সম্ভবত আমার ওয়াইফের যখন মেনোপজ হয়ে গেল, হুম এরপর থেকে কোত্থেকে তার মাথায় এটা ঢুকলো আর কখনো মিলন করা যাবে না, তাহলে আমার বিভিন্ন রোগ হবে, ক্যান্সার হবে, এটা হবে, সেটা হবে। বহুত বুঝিয়েছি, হুম, এরপরে কোনো কিছু আর করতে পারি না। আহা। আর নিজের ওয়াইফকে তো র্যাপ করা যায় না, হুম, তো ওভাবেই আমাকে চলতে হচ্ছে। এটা হয়তো লেস ফরচুন আমি, সেই জন্য হয়তো ওভাবেই চলতে হচ্ছে। তো ওটার জন্য মানে আমি জিজ্ঞেস করলাম কোনো রেমেডি আছে কিনা, এটা আমাকে আপনারা বললে খুশি হব। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, যেটা প্রশ্ন, এটা হলো জিজ্ঞেস। প্রশ্নটা হলো, ওই যে একটা গান আছে, দয়াল বাবা কলা খাইবা গাছ লাগায় খাও। হুম হুম, আমরা কিন্তু সবাই এই কলা গাছ লাগাই, গাছ খাইয়া এই জায়গায় আসছি, আপনারা সহ। ঠিক, তবে একটা পর্যায়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কলা গাছ লাগাই এই জায়গায় আসতে হচ্ছে, খাইতে হয়েছে। এখন আমার এই বয়সে অনেক বিজনেস করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু করে নিজের পজিশনও ঠিক রেখেছি, সবকিছু উপর আল্লাহর রহমতে ঠিক আছে। কিন্তু অনেকেই বলে যে কার ভিতরে কোন পাগলামিটা আছে, এটা কিন্তু আমরা কেউ বুঝি না। হুম হুম, যখন আফটার 50 বা 60 বয়স হয়ে যায়, তখন একটু মেন্টাল ডক্টর দেখানো উচিত। কোনো মেডিসিন তখন তাকে ভালো রাখে, এরকম কোনো, মানে এটা আমার আপনার কাছে প্রশ্ন, যে এরকম কোনো বিষয় কি ঠিক কিনা, এটা আচ্ছা, দেখানো মানে উচিত কিনা? 50-60 হয়ে গেলে মানসিক রোগের ডাক্তারের কাছে যাব, এরকম? হ্যাঁ হ্যাঁ, যে 50 হয়ে গেলে সবাই আমরা একটু কেমন, ছেলে আর মেয়েরা আগে হয়ে যায়, মেয়েরা আগে হয়ে যায়, ছেলেরা একটু আস্তে ধীরে হয়। মেয়েরা আগে হয়ে যায় আর ছেলেরা? এই আমার মুখে তো এটা বলাই যায় না যে চলো আমরা কাউন্সিলিং করি বা আমরা কোনো একটা মেন্টাল ডাক্তারকে দেখাই, এটা বললে সে পাগল হয়ে গেছে নাকি, তখন সে রাগ করে। এমনি সে খুব কেয়ারিং আমার প্রতি, আমি আরো বেশি কেয়ারিং, কারণ আমার স্ত্রী, আমার বাচ্চাদের মা, আমার তো কেয়ারিং হইতেই হবে। হুম, তো এখন কথা হলো যে এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি
যে আমার ভিতরে কি কোনো পাগলামি আছে কিনা সেটা আমি বুঝতে পারি না। আবেগ আছে, আবার খুব বেশি আদর, খুব লেস ফরচুন যারা, তাদের প্রতি বেশি আমার দায়িত্ব পালন করি। টাকা পয়সা কিছু আসলেই একটু বিলাই দিয়ে দিই, যারা ভালো কাজ, আচ্ছা ভালো থাকুক। হুম এই আবেগটা তো খারাপ বলে আমি মনে করি না। না, ইটস এ গুড কোয়ালিটি। এটা আবার আমার এক এক বাচ্চা মনে করে, প্রশ্নও করেছে বাচ্চারা দু একজন, হুম তুমি তো সব টাকা বিলিয়ে দিচ্ছ। হুম হুম আমি বলছি না, না, আমার বাড়িটা বিক্রি করলো তো তোমরা এইরকম পরিমাণ ওয়ারিশ পেয়ে যাবা, হুম তো আমি কি কিছু দেওয়া আমার উচিত না? দিবা না কেন, দাও, আমরাও তো দেই, লিমিটের মধ্যে দাও। আচ্ছা, এই যে এরকম আর কি। না ঠিক আছে, ছেলে মেয়েরা তো আমি বড় মনে করি যে হয়েছে। আমার যতটুকু ইনকাম আছে হুম। এর থেকে আমি ঠিকই দেই, আমার এটা ধারণা। আচ্ছা আল্লাহ ঠিক তাআলা আছে, যেভাবে আমরা বলছেন, বুঝতে পেরেছি। ওইভাবে টাকাটা দেওয়ার চেষ্টা হ্যাঁ। করি। জি জি জি। জি হ্যাঁ, আমার একটু একটা প্রশ্ন ছিল যে মেন্টাল ডাক্তার বলতে আমরা মানে অনেক সময় আমাদের আমরা ঠিক পরিষ্কার করতে পারি না সবার কাছে। একটা হচ্ছে যে যারা মনোরোগ বিশেষজ্ঞ, যারা মানসিক রোগ আছে কিনা নির্ধারণ করে ওষুধ দেন। আরেক দল আছেন আমরা যারা কাজ করছি, আমরা কিন্তু ওষুধ দিতে পারি না, আমরা ওষুধের ডাক্তার না, আমরা সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সেবাটা দিচ্ছি। কেমন? তো কোন ডাক্তার কাছে যাওয়া উচিত, সেটা প্রশ্নটা কোন জায়গা থেকে করা হচ্ছে? আমরা কি যারা ওষুধ দিয়ে চিকিৎসা করেন, যারা মেডিকেল ডক্টর প্রথমে হয়েছেন তারপরে তারা সাইকিয়াট্রি করেছেন, তাদের কাছে যাওয়ার কথা বলা হচ্ছে, নাকি যারা সাইকোথেরাপিতে প্রশিক্ষণ নিয়ে সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর হিসেবে কাজ করছেন, কোন ডাক্তারের কথা প্রশ্ন করা হচ্ছে এখানে? আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আমার মনের মতো করে। শিওর। আমার মনে হয় এই সমস্ত ব্যাপারে আপনাদের কাছে যাওয়া উচিত, এবং মানে সেটাই হবে আমাদের সঠিক। কাছে আমরা কিন্তু এখানে যারা আমাকে বলছে তারা আবার বলছে না, কিন্তু আমি প্রশ্নের একদম এই ভাষায় বলছে পাগলের ডাক্তার দেখাও। উত্তরটা পেলাম না। আমরা কিন্তু কেউই পাগলের ডাক্তার না। হ্যাঁ, পাগল শব্দটা খুবই একটা অবমাননাকর শব্দ। আমরা পাগল শব্দটা যদি একটা সবাই বাজে কথা, পরিহার ওইটাই করতাম, বলছি। পুরো সমাজ যদি পাগল শব্দটাকে বাদ দিতে পারতাম, সমাজটা অনেক সুন্দর হতো। কেমন? আমরা কেউ পাগল না, আবার কেউই আমি আমরা বাদ দিয়ে কিন্তু আপা বলেছিলাম, হ্যাঁ। শেষে আমার রাগের থেকেই বললাম যে তা আমি আমাকে একটু এরকম তাহলে বলা পরিষ্কার উচিত। হতে এটা চাচ্ছি, আমার খারাপ লাগে। একটা সেকেন্ড, পরিষ্কার হতে চাচ্ছি। আমরা কি একজন কাউন্সিলর বা সাইকোথেরাপিস্টের কাছে যাওয়ার কথা ভাববো, নাকি একজন যিনি সাইকিয়াট্রিস্ট, যিনি ওষুধ দেবেন আমাদেরকে, তার কাছে যাব? প্রশ্নটা কোন জায়গা থেকে করা হয়েছে? এটা তো আমি তো আপনার মতো জ্ঞান অর্জন করিনি, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটা করব। আচ্ছা, আমি কিন্তু খুব পরিষ্কার করেছি ব্যাপারটা। এখন জিনিসটা হয়তো আমার কোনো ব্যর্থতা হচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পেরেছি। আমি প্রশ্ন করব। প্লিজ ঠিক আছে, কথা বলেছেন, খুব খুশি হয়েছি। হ্যাঁ। এবং আমি আপনার অ্যাডভাইস চাই। আচ্ছা, আপনি যদি বলেন যে হ্যাঁ ওই ডাক্তারের কাছে যান, আমি ডাক্তারের কাছে কথা বলতে পারি। না, আমরা তো এখান পাগলেরা থেকে psychotherapy আগে তো যারা প্রশ্ন করে, আগে যারা তো আমরা প্রশ্নটা বুঝতে হবে। rehabilitation আগে তো প্রশ্নটা বুঝতে হবে, তারপর তো উত্তরটা আসবে। করি, তাদের কাছে আছেন, ঠিক তাদের আছে, কাছে যাব। একটু লাইনে থাকতে হবে প্লিজ। আমাদের অতিথিরা প্রশ্ন করবেন, একটু লাইনে থাকতে হবে। করো, প্রশ্ন করো। না, আমি উনি লাইনে আছি, পরে বলুন। ক্লিয়ার করে দিয়েছেন। আমি ওটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনি আপনার যে বর্তমানে যে অসুবিধাটা, সেটার জন্য কি ওষুধ খেতে চাচ্ছেন, নাকি কারোর সাথে আলোচনা করতে চাচ্ছেন? তো সেখান থেকে আর কি পরিষ্কার করেছেন? উনি বলেছেন যে আপনারা আমাকে যে রিকমেন্ডেশন দিবেন, এরকম আর কি। কিন্তু যাবে কার কাছে সেটা তো হ্যাঁ, কথা। হ্যাঁ। প্রথম প্রশ্ন তো মানে উনি ঠিক বলেছেন আছে। উনি মানে কোনটাতে গেলে ভালো হবে উনি জানেন না। না, এর আগেও আমি হলো যে ছোট আপার এর কথায়- আগেও হলো যে উনি জানতে চাচ্ছেন যে আপনি অন্যরা সরাসরি বলছে প্রশ্ন করেন। না, অন্যরা লাইনে বলছে। আছেন। আমি অন্য প্রশ্ন করি আপনাকে, ঘুমটুম কেমন হচ্ছে আপনার? জি, আমার সবকিছু ঠিক আছে। আই এম ওকে। কয় ঘন্টা ঘুমান এখন? আমি 5 ঘন্টা 6 ঘন্টা। আচ্ছা, আর আপনার স্ত্রীর বয়স কত এখন, যদি কিছু মনে না আমার করেন? 68 গোইং টু বি 69। আপনার স্ত্রীর বয়স? আমার স্ত্রী আমার 4 বছরের ছোট। আচ্ছা, ওনার হলো 63 Four. 464। 4-5 এরকম। জি জি জি। না, ঠিক আছে, ঠিক আছে, আমরা কথা বলবো। আমি আরেকটু ক্লিয়ার করছি। জি। আমার ওয়াইফের মানে জন্য যাওয়া বা তার সাথে মিলন করার জন্য আমার খুব আকাঙ্ক্ষা, এরকম কিন্তু কোনো বিষয় নেই। না, জি। মানে আমি তাকে যে কেয়ারিং করি বা আমি যে সমাজে চলি, এই জন্য আমাকে কোনো মানে রিপেয়ারিং করা দরকার কিনা আমি সেটা চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা আচ্ছা, বুঝতে ওয়াইফ পেরেছি। কি পাশে আছেন? না, উনি একটু অন্য আচ্ছা। জি জি Okay. জি। তোমার আর কোনো প্রশ্ন আছে? আপনার পেশা কি ব্যবসা বলবেন? করেন। ব্যবসা আমার করেন। ইম্পোর্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যেটা বলছিলেন যে আপনি দান করেন, এটা তো খুব
খুব মানবিক একটি দান গুণ। করি, আনন্দ করি, আমি আচ্ছা। নিজের টাকা খরচ করে আনন্দ পয়দা করি। আচ্ছা, দশজনকে এখানে ডাকি, আমার একটু তাদের প্রশ্ন সেবা হচ্ছে হোটেলে যে এটা খাবো। কি সব সময় এটা আমি পয়দা করে নিই। আচ্ছা আচ্ছা, সব সময় কি একই রকম থাকে এই বিষয়টা, নাকি কখনো কখনো একটু ঝিমিয়ে যান, তারপর না না যখন? না, একদম আজকেও আমি পার্টি দিছি, এরকম জি। একটি অবস্থা। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। খুব মানে সাবলীল প্রশ্ন সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এবং আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে যে কৃতজ্ঞতা জানানো হয়েছে, আমরা সবাই কৃতজ্ঞতা বোধটা আমরা নিলাম। অনেক অনেক ধন্যবাদ সেজন্য ডক্টর। জি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। কয়েকটা জিনিস আর কি আমি বলতে চাই। প্রথমে যে ম্যাডাম যে কথাটা বলছিলেন, আমরা সবাই বলছি এটা, যে আমার পাগল শব্দটা আমরা আসলে কোনোভাবেই নিতে চাই না, এবং আমরা বলি যে মানসিক রোগী যদি কেউ থাকে তাকে পাগল বলা একটা সামাজিক অপরাধ হিসেবে আমরা মনে করি, এবং এই শব্দটা আমরা টোটালি অ্যাভয়েড করতে চাই। এটা সমাজে যাতে এই শব্দটা না থাকে। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাচ্ছি, একটু কথাটা মাঝখান দিয়ে বলা হবে, আপনি ময়মনসিংহের লোক বুঝবেন আমার কথাটা, মাঝখান দিয়ে কথাটা বলতেছি। মাঝখান দিয়ে হলো যে মানসিক রোগের অনেক প্রকারভেদ আছে, টাইপ, মানসিক রোগের প্রকারভেদ আছে, যেখানে কোনো একটি রোগে, কিছু কিছু রোগে আমরা বলি নিউরোটিক রোগ, সেগুলিতে আমরা সবাই বুঝি এবং সরাসরি নিজেরা চিকিৎসার জন্য যাই, বা আমরা যদি অ্যাংজাইটি বলি, ডিপ্রেশন বলি, আমরা কাউন্সেলিংয়ের জন্য যাই। এটা কিন্তু আমরা নিজেরা বুঝি এবং যাই। কিছু কিছু রোগ আছে আমরা বলি সাইকোটিক রোগ, এটা বাংলা জানি না, আমরা যদি আমরা বলি একটু গুরুতর মানসিক রোগ যেগুলি, সেগুলি সেখানে কিন্তু অনেকে অনেক সময় বুঝতে পারে না যে তার কোনো রোগ আছে কি না। সেই ক্ষেত্রে কিন্তু পাশে যিনি থাকেন, হতে পারে স্ত্রী, ভাই বোন, স্বামী, যেই হোক, পাশের যিনি থাকেন উনি বুঝতে পারেন যে কোথাও একটু অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে পাশের জনের গুরুত্বটা দেওয়া উচিত। আমরা তো একটা পরিবারে থাকি, সমাজে থাকি, সমাজের লোক, পরিবারের লোক অনেক সময় আমার কাজটা, আমার চলাটা, আমার কথাটা, আমার বলাটা, এটা হয়তো মনে করে যে এটা হয়তো সঠিক হচ্ছে না। এইটা কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার কোন লেভেলের লোক, আপনি কি করেন, আপনি আপনার বয়স কত, আপনার সামাজিকতা কি, এই সমস্ত জিনিস বিশ্লেষণ করে পাশের লোকটি অনেক সময় বুঝতে পারেন যে এটা বোধহয় ঠিক হচ্ছে না। যদি এরকম হয় যে আপনার প্রিয়জন, কাছের মানুষ মনে করছে যে ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব, আপনি হয়তো কোথাও গিয়ে একটু সাহায্য নিতে পারেন। মেবি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, আলাপ করে ঠিক করতে পারেন যে আসলে আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। এই জিনিসটা আমি এইভাবে মাঝখান দিয়ে উত্তরটা দিলাম। এখন কিন্তু আপনি চুজ করেন যে আপনি কি করতে পারবেন। আরেকটা হচ্ছে যে ওনার বয়স, ওনার স্ত্রীর সাথে উনি স্ত্রী রাইট, এইখানে শারীরিক আরেকটা জিনিস, সম্পর্কে রাইট, অনীহা প্রকাশ জি, করছেন। আপনার স্ত্রীর বয়স 64, যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি বলি আর কি, আমরা যদি গবেষণাধর্মী কথা বলি, তাহলেও কিন্তু 64-এ একজন স্ত্রীর, একজন মহিলার মানে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তার নেতিবাচক ইচ্ছা থাকে, এটাই স্বাভাবিক। সে যে নেতিবাচক খুব, মানে অনাগ্রহ। সে অনাগ্রহ অনাগ্রহ। থাকবে, এটা কিন্তু প্রবণতা স্বাভাবিক। আর কি। আমাদের দেশে কিন্তু এটাও কিন্তু সমাজের উপর নির্ভর করে, এটাও পরিবারের উপর নির্ভর করে, এখানে ইমোশন, আবেগের উপর নির্ভর করে। এই ক্ষেত্রে উনি যে চান না বা ভয় পান, এটা কেন পান সেটা কিন্তু দেখতে হবে। এবং আমি যেটা বলছিলাম, ফিজিওলজিক্যাল যে সিস্টেম আছে, শারীরিক যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ীও কিন্তু 64 ইন এ লেডি উনি যে খুব আগ্রহ থাকবেন তা থাকার কথা না, সেটা কিন্তু একটা কারণ হতে পারে। বাট তারপরেও এটা ওনার সাথেই কথা বলার আসলে দরকার ছিল যে কী জন্য, কতটুকু করা যায়, এটা কিন্তু আলোচনার একটি বিষয়। আপনি যেটা বলেছেন যে আপনি তো রেপ করতে পারেন না, খুব ভালো কথা বলেছেন, এটা আসলেই করবেন না, জোর করে এটা করা ঠিক হবে না কোনো সময়। বাট এই ক্ষেত্রে আমার মনে হয় আলোচনাটা আপনার স্ত্রীর সাথেও করা উচিত, বা কি পরিমাণে করা যায় সেটাও কিন্তু আপনি যদি কারোর সাথে দেখা করতে যান, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তখন এই জিনিসগুলি একটু আলোচনা করে নেবেন। সাথে যদি আপনার স্ত্রী যায় তাহলে তো আলোচনাটা একসাথেই হয়ে যেতে পারে, একসাথে কিন্তু তখন আলোচনাটা হতে পারে। বাট আমি এই মাঝখানে এই কথাটা বললাম, বাট আপনার কথা অনেক আমরা এনজয় করেছি, ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার সচেতনতার জন্য আপনাকে ধন্যবাদ। রাফুন, না, আমি স্যারের কথা ধরে আমি বলবো যে এই সময় এসে পরিবারের অন্যদের যে অবজারভেশন, অন্যরা আসলে কি দেখছে, যেমন ওনার ছেলেরা বলেন যে একটু খরচ কম করো, দানটা কম করো, তো তার মানে ওনারা একটা পরিমিতি বোধ চাচ্ছেন যেন আমাদেরও থাকে আবার অন্যদেরকে উপকার করা হয়।
ঠিক তেমনিভাবে যেগুলো আসলে অন্যদের কল্যাণ বা ওয়েলবিং এর সাথে সম্পর্কিত পরিবারের, সে ব্যাপারে একটা পরিমিতিবোধ বা অন্যদের প্রতি সেই শ্রদ্ধাবোধটা থাকাটাও গুরুত্বপূর্ণ। কারণ আমার আচরণ দিয়ে যদি আমার পরিবারের কারো ওয়েলবিং এফেক্টেড হয়, সেটা একটু দেখার বিষয় আছে। তো ফিডব্যাকটা নেওয়া, এবং পরিবার যদি মনে করেন যে তাদের কিংবা ওনার পরিবর্তন দরকার, তাহলে আমার মনে হচ্ছে যে সাহায্যটা দরকার একভাবে মনে হচ্ছে। কারণ ওনারও কিছু চাওয়া পূরণ হচ্ছে না, আবার পরিবারেরও কিছু আসলে এখানে অবজারভেশন থাকতে পারে। মানে কোন সাইকোথেরাপিস্টের কাছে যে আমার মনে হয় যে কেউ, সেটা মেডিসিনেরও হতে পারে, আচ্ছা। যে কাউকেই আগে হতে পারে। Okay, যেমন ঠিক আছে। হ্যাঁ, মেডিসিনের হলে তিনি প্রয়োজনে রেফার করবেন সাইকোথেরাপিস্টের কাছে, বা সাইকোথেরাপিস্টের কাছে হলে উনি প্রয়োজনে মেডিসিনের জন্য পাঠাবেন। আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি তাহলে। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে কি, আমার ওয়াইফ, ভেরি স্যাড নিউজ, আমার ওয়াইফ মারা গেছে গত অক্টোবরে। আহা। জ্বর হয়েছিল। তা আমার এখন বয়স 53। বয়স কত? 3 53। ওকে। এখন আমার এক ছেলে এক মেয়ে। হুম ছেলেটা রাজশাহী ভার্সিটিতে 4th ইয়ারে পড়ে, হুম আর মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। আচ্ছা। এমতো অবস্থায় পারিপার্শ্বিক যেমন তেমন আমার সংসারে কাজকর্ম করার মতো লোক তো ওই এক মেয়েরে দিয়ে রান্না বাড়া করাচ্ছি বা খাচ্ছি, কিন্তু পারিপার্শ্বিকের একটা চাপ এসেছে যে আমাকে আবার বিয়ে করতে হবে। আচ্ছা, কিন্তু আমার ছেলেতে মোটেই রাজি না। ছেলে রাজি না? না ছেলে মেয়ে রাজি? মেয়েতে রাজি, কিন্তু ছেলে রাজি না। আচ্ছা, ছেলে বাধা দিচ্ছে। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন 53 বছর বয়স, এই একটা বয়সে আর ছেলের যে অবস্থা, তাতে ভবিষ্যতে ও বিয়ে শাদী করলে ওর বউ যে আমারে খেতে দেবে, বুড়ো বয়সে দেখবে কিনা, এটা নিয়ে আমার একটা সমস্যা। এমতো আপনাদের কাছে ইয়ে চাচ্ছিলাম যে কি করা যায়, আচ্ছা, নাকি বাদ দেবো। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ছেলের বয়সটা কত? ছেলের এই 23 বছর বয়স। 23। আর মেয়ে? মেয়ে 18। 18। মেয়ের কোনো আপত্তি নেই, তাই তো? না না না, মেয়ে বলছে বাবা যে তাড়াতাড়ি যেখান থেকে ওকে একটা নিয়ে আসো। আচ্ছা, এখন কে খাবার রান্না করে দিচ্ছে? মেয়ে দিচ্ছে? মেয়েতে করে, মেয়ের আমি উপরে করি। একটু চাপ পড়ে যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের উপরেই বেশি সেই চাপ জন্য পড়ে মেয়ে যাচ্ছে। একটু চাপ কমাতে চাচ্ছে যে বাবা একটা বিয়ে করলে ওর চাপটা কমে যাবে। আচ্ছা, তো ছেলে যে বাধা দিচ্ছে, সে ছেলে কোনো কারণ বলছে কি কেন বাধা দিচ্ছে? ছেলের মামা বাড়ির থেকে ওর নানিরা বুঝাচ্ছে হুম যে তোর বাবা যদি আবার বিয়ে করে তা তোকে ভালোবাসবে না। ও আচ্ছা, এই ধরনের কিছুটা ইয়ে আসতেছে। সেটা কি নারীরা কি মেয়েকে বোঝাচ্ছে না, শুধু ছেলেকে বোঝাচ্ছে? হ্যাঁ, মেয়ে ছেলে দুটোকেই বুঝাচ্ছে, কিন্তু মেয়েটা আমাকে বেশি ভালোবাসে। যার জন্য ভালোবাসে মানে মেয়েটাকে- মেয়েটা বাবার কষ্টটা বুঝতে পারছে? হ্যাঁ, বাবার কষ্টটা বুঝতে পারছে, তাই যে আমার মনে হয় এটা। আচ্ছা আচ্ছা। আর ছেলেটা কোনো অবস্থাতেই রাজি না। আমার বাড়ির পাশের লোকরে গিয়ে বলাইছিলাম, বললে ছেলে বলছে যে বাবা যদি এটা করে তাহলে আমি বাসা নিয়ে চলে যাব, বা আমি মেসে চলে যাব, বা আমি আচ্ছা, বাইরে চলে যাবো। মানে ভীষণ ভাবে সে প্রতিবাদ করছে, তাই তো? হুম, হুম। হ্যাঁ। কোনো ছেলে কি অবস্থাতেই করছে রাজি না। এখন? 23 বছরের ছেলেটা ও তো ওই রাজশাহী ইউনিভার্সিটিতে 4th ইয়ারে পড়ে। 4th ইয়ারে পড়ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে সে বাবার কাছে থাকবেই না, বাবার বাসায়, তাই তো? হ্যাঁ, যদি এটা করা হয় তাহলে সে আমার সাথে কোনো যোগাযোগই রাখবে না। যোগাযোগও রাখবে না? ওর না, সে ওর চলে যাবে। পড়ালেখার খরচও নিজে এসে জোগাড় করে নেবে, ইনকাম হ্যাঁ, করবে? হ্যাঁ, সেটা সে মানে অনেকটাই একেবারে বেঁকে বসেছে, তাই তো? হুম, ওকে। এই অবস্থায় আমি- এত ভীষণ উভয় সংকট, তাই না? এদিকে মেয়ে রাজি। আচ্ছা, একটু কি শুধুমাত্র কে রান্না করে খাওয়াবে সেই দুশ্চিন্তা, নাকি একজন সঙ্গীকেও আমরা চাচ্ছি জীবনে? একটা সঙ্গীর অভাবও কি বোধ করছি কিনা? সঙ্গীর অভাবও বোধ করছি, কিন্তু মাঝে মাঝে আবার সাংসারিক অনটন তো আছে। আচ্ছা। সাংসারিক সচ্ছলতা খুব একটা না।
যার কারণে মাঝে মাঝে চিন্তা হয় করি, আবার মাঝে মাঝে আচ্ছা, নিজের মধ্যেও একটা দ্বন্দ্ব কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, আর স্ত্রী ঝামেলায় কি করে যাবো মারা কিনা। গেলেন, স্ত্রী চলে গেলেন কিভাবে? আমি ওই ডেঙ্গু জ্বর হয়েছিল গত আহা, গত বছর? হুম, হুম। জাস্ট 1 year back, অক্টোবর। তার মানে খুব মানে ধরা পড়েছিল একটু দেরি করে, হ্যাঁ হ্যাঁ, তখন আর কিছু করার ছিল না। না, আর ওর ওই প্রেশার ছিল প্লাস ডায়াবেটিস ছিল, ও প্রেশার ডায়াবেটিস দুটোই ছিল। ওহো, তার জন্য আর টিকে খুবই রাখতে দুঃখজনক। পারিনি। তাহলে মানে অসুস্থ হওয়ার পরে বেশি দিন আর বেঁচে ছিলেন না, হাসপাতালে ছিলেন? না, 3 দিন একদিন মারা গেছে। আহা, খুবই মানে দুঃখজনক। খুব কষ্টের ব্যাপার। ওকে, এখন চারিদিক দিয়ে সমস্যা, সংসারের সমস্যা। ওদের কেমন ছিল দাম্পত্যটা? খুবই খুব ভালো ছিল এবং আমরা দুজন দুজনকে খুবই ইয়ে করতাম। আর তাছাড়া সব থেকে বেশি যেটা আমার এখন ইয়ে লাগে যে আমার ওয়াইফটা ছিল যেমন গান বাজনা করতো তেমনি আহা, সাংসারিক এবং চেহারাও খুব অতুলনীয় চেহারা ছিল। তারপরে কাজ বাজ বা সাংসারিক দিক দিয়ে এত সুন্দর ইয়ে করতো যেটা আমার ওই সেটাই। এখন নতুন কিছু খুব করতে আদর্শ গেলেও আদর্শ একটি মানুষ ছিল হ্যাঁ, আর হ্যাঁ। কি। হুম। এখন ভাবি যে আরেকটা কিছু করলেও কি ওরকমটা পাবো কি না। না, সেটা তো কোনো মানুষ তো কোনো মানুষের মতো হয় না, সেটা তো আলাদা জিনিস, আলাদা একটা চিন্তার বিষয়, ভাবনার এখন বিষয়। একটু কিভাবে কি একটু করা লাইনে যায়? থাকতে হবে, আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে, তো একটু লাইনে থাকতে হবে। আমাদের অতিথির প্রশ্ন চট করে নিয়ে নিই, আমাদের মানে শেষ করতে হবে অনুষ্ঠান একটু পরেই, তাড়াতাড়ি করে যদি প্রশ্ন করে ফেলো। এখানে হচ্ছে যে খুব পরিবর্তিত একটা অবস্থা, খুব বেশি দিন তো হয়নি, 1 বছর হয়েছে। প্রশ্ন তো করে ফেলো তাড়াতাড়ি। ও, আমি সরাসরি আলোচনাই না, করছি না, তাড়াতাড়ি প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে। আপনার কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আলোচনা করি। অনেক 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 ধন্যবাদ, এবং অনেক আমাদের মানে আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে অনেক সহমর্মিতা রইল। কেমন, খুবই একটা কষ্টের জায়গা থেকে প্রশ্নটা এসছে। অনেক অনেক ধন্যবাদ আবারও আমাদের সবার পক্ষ থেকে। হ্যাঁ, বলো। আমি যেটা বলছিলাম যে ছেলে একটা শোকের মধ্যে আছে, এখনো থাকারই কথা, যে আসলে 1 বছর হয়েছে। তো 1 বছর হয়েছে এবং 3 দিনের মাথায় মারা মারা গেছে। গেছে, মানে ওই হঠাৎ। শোকটাও তো ভালো করে মানে যাওয়ার কথা না হ্যাঁ, ভেতর থেকে। হঠাৎ। এবং ওনারও উনি কিন্তু মানে খুব চাচ্ছেন ব্যাপারটা এরকম না, কনফিউজড, একটা দ্বিধার মধ্যে আছেন। তো একটু অর্থনৈতিক সংকটও অর্থনৈতিক আছে। সংকটও আছে, এবং অনেক সময় আমরা কিন্তু আবার শোকটা বুঝতেও পারি না, আমরা মিস করি কিন্তু শোক বুঝতে পারি না। তো সেক্ষেত্রে অনেক সময় বলা হয় টাইম ইজ দ্য বেস্ট হিলার। তো কিছুদিন সময় নিলে ছেলেও হয়তো মানসিকভাবে প্রস্তুত হবে যে বাবার একজন দরকার, নিজের শোক থেকে বেরিয়ে বাবার প্রতি যে এমপ্যাথি বা সমব্যথিতা হয়তো আসতেও পারে। আর ওনার ক্ষেত্রেও যে নিজের সাথে বোঝাপড়ার একটু সময় নিলেন, যে কারণ এটা তো আমরা আরো এক্সপ্লোর করে তারপর আসলে একটা সিদ্ধান্তে আসা যেত যিনি করবেন কি করবেন না। তো সেক্ষেত্রে উনি এটা নিজের সাথেই করতে পারেন, সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি। এখানে সব থেকে বড় অসুবিধা হচ্ছে ছেলে বেঁকে বসেছে, তো তারও তো একটু সময় দরকার আসলে। Exactly. একজন ছেলে পরিবারের বেঁকে বসা মানে কি একেবারে সাংঘাতিক ভাবে বেঁকে সাংঘাতিকভাবে, বসেছে, এবং একেবারে বাবার সাথে একজন সম্পর্ক পরিবারের ছিন্ন একজন করবে। মানুষকে আনছি মানে আরেকজনকে হারাতে যাচ্ছি। তো সেটা একটু সময়ে নেওয়া যেতে পারে, যে ছেলের আসলে শোকটা একটু, এবং এখন বিয়ের বিষয়ে কথা বলা চেয়ে ছেলের সাথে বন্ধুত্বটাও, এটা বারবারই আমি বলছি, তার সাথে কথা বলা, একসাথে যখন বাড়িতে ফিরবে একসাথে খাওয়া, তার সাথে একটু সখ্যতা বাড়ালে আমার মনে হয় যে ছেলে বাবাকে বুঝতে সুবিধা হবে। তো যেহেতু তাদেরও মা হারিয়েছে, ছেলে এবং মেয়ে দুজনই, তো তাদের ভেতরের বন্ধনটা এখন আসলে একটু আরো গাঢ় করলে শক্ত করা দরকার। তিনজনকে বুঝতে সুবিধা হবে। আরেকটা আমার কাছে লাগছে, 18 বছরের মেয়েটার উপর একটু চাপ পড়ে যাচ্ছে। সবাই মিলে সংসারের কাজগুলো একটু যদি সবাই একটু পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তাহলে বোধহয় ভালো হয়, তাই না? মেয়েটার উপর একটু চাপ বেশি পড়ে যাচ্ছে। মেয়েটা সেজন্য চাচ্ছে যে একটা বাবা একটু সঙ্গী নিয়ে আসলে আমি একটু মুক্তি পাই, পড়াশোনারও চাপ আছে হয়তো, সেজন্য মেয়ে চাইছে বাবা বিয়ে করুক আর কি। সেটা মনে হলো বাবার কথা থেকে। জি, আপনার প্রতি সমবেদনা, এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা ইনসিডেন্টের জন্য। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এই সিদ্ধান্ত কিন্তু ম্যাডামও দিতে পারবেন না, আমরা কেউ দিতে পারবো না, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বাট আপনি হেল্প চেয়েছেন, খুব ভালো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা আলোচনা করছি এটা নিয়ে। বাট আমি প্রথমে মেয়ের কথাই বলি, মেয়ে যদি হেল্পিং হ্যান্ড হিসেবে মা চায় তাহলে কিন্তু সেই মা ঠিক হবে না। মেয়ে যদি মা চায় তাহলে আরেকটা হলো যে অনেক চাপ, যেটা ম্যাডাম বলছেন আর কি, সে তো অনেক চাপের মধ্যে আছে, সেখান থেকে কিছু রিলিফ যদি হতে চায় সেটা বোধহয় ঠিক হবে না।
আরেকটা জিনিস হলো যে আপনি যেভাবে আপনার স্ত্রীকে বর্ণনা করলেন, আমার মনে হয় তো আপনার ভালোবাসাটা সেইখানেই এখনো ওইভাবেই আছে, অটুট আছে। সেই ক্ষেত্রে আপনি কতটুকু নতুন করে সিদ্ধান্ত নিতে গেলে কতটুকু আপনি উতরাতে পারবেন, ওইখান থেকে অ্যাটাচমেন্টটা আবার নিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। আর একটা প্রথমে আপনি যেভাবে শুরু করেছিলেন যে সব সংসার কেমনে চলবে, কাজ কামের কথা বলছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে আপনি কাজ কামের জন্য কাউকে আনেন। যদি আপনি স্ত্রী ভালোবেসে কাউকে আনতে চান সেটা কিন্তু ভিন্ন জিনিস, সেটা সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। 53 ইয়ার্স আপনি যেটা বলছেন 53 বছর বয়স, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনিও কি সন্ধিকালে আছেন, আপনি অ্যাডাল্টের মধ্যে আবার এখন WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা হিসেবে আপনি অ্যাডাল্ট, এখন বোড়া হন নেই বা কিছু না, আপনিও তরতাজা মানুষই, সেই হিসাবে হয়তো সঙ্গীর প্রয়োজনও আছে। বাট ম্যাডামরা যেটা বললেন আর কি, যে বাচ্চাদের সাথে আগে বন্ধনটা বাড়ুক, একটু সময় নেন, নিজেকেও আরও বুঝেন, নিজের ভিতরে আরও দেখেন আপনি আসলেই কী চান। একটু সময় নিলেই সবচেয়ে বেশি ভালো হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। অনেক ধন্যবাদ। শুধুমাত্র কাজের মানুষের জন্য একদম চমৎকার রান্না বলেছেন। করে খাওয়াবে এই জন্য চমৎকার একটা বলেছেন। মানুষকে আনা উচিত না। না। সে জীবন সঙ্গী হতে পারবে কিনা, সত্যিকারের জীবন সঙ্গী, বা আমি বা হতে পারবো কিনা, এই পরিবারের বিষয়টা- ডাইনামিকটা কেমন হবে Right. সে আসার পর সবকিছু চিন্তা করে যে মেয়ে আজকে বলছে, মেয়ে যদি মা হিসেবে অ্যাকসেপ্ট না করতে পারে, সেও কিন্তু 1 মাস পরে আর সে পছন্দ করবে না। এগুলি নিশ্চয়ই আপনারাও তো পান ম্যাডাম, আমরাও পাই, এগুলো কঠিন। Sorry, dynamic। কোনটা? আপনারাও এই সমস্ত ধরনের কেস নিয়ে issue। আলোচনা করেন, নিশ্চয়ই আপনাদের কাছে এই সমস্যা নিয়ে আসে, আমরা আরো family, গুরুতর, right, আরো গুরুতর সেগুলি পান। case হ্যাঁ, নিয়ে হয়তো আলোচনা আমরা হয়। অনেক ভিতরে যাই না, বাট এগুলি কিন্তু অনেক সমস্যাই। আসলে। আজকে মেয়ে যে বলছে যে নিয়ে আসো, মেয়ে কিন্তু প্রথমে অসুবিধা হবে তার, এবং মেয়ে সেখানে- হয়তো 18 বছর তো Right. বুঝতে পারছে না, এখন তো ছোট সে। হ্যাঁ ডক্টর, আপনি আমাদের অল্প একটু সময় আছে, জি, ম্যাডাম। 3-4 মিনিট, আজকের বিষয়টা নিয়ে বলার সুযোগ পাননি তো, আপনি যদি একটু বলেন। এখানে ম্যাডাম দুইটা জিনিস আমি প্রথমে বলি, যে এখানে পারস্পরিক সম্পর্ক এবং তারপরে অন্তরঙ্গতা, এই দুইটার মধ্যেই আমার মনে হয় একটু মানে ডেফিনেশনের মধ্যে একটু পারস্পরিক সম্পর্ক আমরা কোন কোন লেভেলে বোঝাতে চাচ্ছি আর কি। যদি এটা হয় যে শুধু ভালোবাসার সম্পর্ক, এটা প্রিয় মানুষের সম্পর্ক, যদি এটা কোনো কাপল সম্পর্ক হয় সেটা একরকম হবে, বাবা মা সন্তান তাদের সম্পর্কটা প্রত্যেকটা আরেক রকম সম্পর্কই হবে, আলাদা। এবং সেই রকমভাবে অন্তরঙ্গতাটাও আলাদাভাবে হবে আর কি। তো অন্তরঙ্গতা কেন ভয় পায়, যদি এটা আমরা আলোচনা করি, আমরা যদি একটা কাপল হিসাবে আলোচনা করি, তাহলে অন্তরঙ্গতার বিষয়ে অনেকগুলি বায়োলজিক্যাল কিছু কারণ থাকে। আমি যেহেতু ডাক্তার সেভাবে বলি কি, বায়োলজিক্যাল কিছু কারণ থাকে, আপনারা যেটা বলবেন সাইকোলজিক্যাল কারণ থাকে, সোশ্যাল কারণ থাকে, সেগুলি খুব ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল কারণ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই আমরা আলোচনার বিষয় হওয়া উচিত, এবং আমরা আলোচনা করেছিও কিছু, যে এখানে অ্যাটাচমেন্টের হিসাবটা সবচেয়ে বেশি, ভালোবাসার হিসাবটাই সবচেয়ে বেশি। যে ভালোবাসা থাকলেও হচ্ছে না, কেন হচ্ছে না? এইখানে কিন্তু অনেক সময় অ্যাংজাইটি কাজ করে, একটা সম্পর্কের মধ্যেও অ্যাংজাইটি তৈরি করে, একটা সম্পর্কের মধ্যে ডিপ্রেশন কাজ করে। যখন অ্যাংজাইটিটা কাজ করে তখন কিন্তু একটা স্টেজে গিয়ে রিপালশন হয়, ফিরে আসার একটা হিসাব হয়, এর বেশি আর হবে মানে না। দূরত্ব সৃষ্টি দূরত্ব করার একটা সৃষ্টিটা প্রবণতা হয়ে হয়। যায়। এই জিনিসটা কিন্তু সাধারণত সাইকোলজিক্যাল কারণে হয়। এবং যেটা আগে হলো যে আগে কখনো যদি কষ্ট পেয়ে থাকে তাহলে কিন্তু অন্তরঙ্গতা তৈরি করাটা একটু ডিফিকাল্ট, এবং এই সমস্ত ক্ষেত্রে বেশি এই বিষয়টা তৈরি হয়। যদি আগে কষ্টের কোনো কারণ হয়ে থাকে, আগে যদি সেপারেশন হয়ে থাকে, আগে যদি ডিটাচড হয়ে থাকে, তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। সোশ্যাল কিছু কারণ থাকে, সোশ্যাল যেমন ক্লাস, যে দুই ক্লাস থেকে এসছে, তারা রিলেশনে আছে, ভালোবাসার মধ্যে আছে, কিন্তু দুই ক্লাস। একজন হয়তো আমরা যদি সামাজিক শ্রেণী বলি, সে এক শ্রেণী থেকে আসছে, আরেকজন আরেক শ্রেণীর থেকে, অনেক ডিফারেন্স। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা, অন্তরঙ্গতাটা হতে চায় না। একটা সময় যে কারো পক্ষ থেকে কিন্তু একটা সেপারেশন তৈরি হয়ে যায়। তো এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। মন থেকে মেন্টাল মেকআপটা কি, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কি অন্তরঙ্গতাটা তৈরি করতে চাই কিনা, এটা ভিতর থেকে আসে কিনা, এটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, ইনিশিয়ালি বোঝা যায় না, বাট যখন ওইরকম সম্পর্কর সময়টা আসে তখন কিন্তু মেন্টাল মেকআপটাও আরেকটা এখানে আসে, যে আমি এই সম্পর্কে যেতে পারি কি যেতে পারি না, এই দুটানাটাও কিন্তু অনেক সময় কাজ করে। ঠিক একইভাবে যেটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম কিছু আগে, যদি আমরা সন্তানদের সাথে বলি, পরিবারের মধ্যে বলি, পরিবারের মধ্যে অ্যাটাচমেন্টটা, এই যে যেটা অ্যাডোলসেন্সে কিন্তু আমরা ছেলেমেয়েরা যদি ওইরকমভাবে অন্তরঙ্গতা তৈরি করতে চাই, তাহলে এটা বুঝতে হবে যে আমি সন্তানের সাথে কতটুকু অ্যাটাচমেন্টে যাব, কতটুকু হওয়া সম্ভব, সেটা কিন্তু ওইরকমভাবে আর
কোলে পিঠে করে নেওয়ার মতো সম্ভব না, সেখানে কিন্তু অন্তর্গতা তৈরি হবে না ওইরকমভাবে। সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিস্টেন্সটা তৈরি হয়ে যায়। তো সব পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে, তাহলে সেগুলিতে সাইকোলজিক্যাল কারণগুলি হয়তো খুব ইম্পর্টেন্টলি আমাদেরকে দেখতে হবে। সেই সাথে সোশ্যাল কারণগুলিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই জিনিসগুলি কিন্তু আলোচনা করেই আমাদের এই কারণগুলি খুঁজে বের করা দরকার হবে বলে আমার মনে হয়। একটু একটা উদাহরণ আমার খুব দিতে ইচ্ছে করছে। আমরা যার কাছে প্রশিক্ষণ নিয়েছি, দক্ষিণ ভারতের একজন প্রশিক্ষক, তো উনি আমাদেরকে খুব জড়িয়ে ধরতেন। হ্যাঁ, উনি প্রথম থেকেই, আমরা যখন থেকে প্রশিক্ষণ নিয়েছি 16 বছর ধরে উনি আমাদের সঙ্গে ছিলেন, আসা যাওয়া করেছেন। জুনিয়র গ্রুপদেরকে উনি শেখাতেন এবং আমরা সিনিয়র গ্রুপটা সবসময় ওনার সঙ্গে অ্যাটাচ ছিলাম। তো উনি খুব জড়িয়ে ধরতেন আর কি। তো সেই জায়গাটা আসলে আমিও আমার প্র্যাকটিসে করি। ডেফিনেটলি আমাদের অপোজিট জেন্ডারের সাথে সেটা হয় না, কিন্তু সেম জেন্ডার হলে আমিও জিজ্ঞেস করি যে আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরবো, তুমি কি পছন্দ করো, আর যদি তুমি না করো আমি জড়িয়ে ধরবো না। তো যেটা হয় যে যখন আমি, ওরা অ্যালাউ করে, হয়তো বলে হ্যাঁ একটু জড়িয়ে ধরতে পারেন, বা হ্যাঁ ও নিজেই হয়তো চলে আসে যে হ্যাঁ আমিও চাই, আপনার একটা হাগ চাই। তো কেউ খুব স্বতঃস্ফূর্তভাবে বলে, আর কেউ বলে যে হ্যাঁ ঠিক আছে। আবার কেউ যখন হ্যাঁ বা না হয়তো বলছে না, একটু হয়তো তার মধ্যে একটু কোথাও সংকোচ কাজ করছে, কিন্তু যখন সে বলছে হ্যাঁ আমি ঠিক আছে, আমি একটু আমিও চাই আপনি আমাকে একটা হাগ করেন, কিন্তু যখন আমি হাগ করছি সে কিন্তু শরীরটা আলগা করে রাখছে। তখনই বুঝতে পারি যে শারীরিক যে একটা সে সংস্পর্শ, সেটা সে পছন্দ করছে না। এইটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। তার মানে পরিবারের মধ্যে যে স্পর্শ করার ব্যাপারটা, সেই জিনিসটা সে খুব একটা মানে অভিজ্ঞতা করেনি। হ্যাঁ, আবার এখানে অ্যাবিউজের বিষয়ও থাকতে পারে, অ্যাবিউজের বিষয় ব্যাড টাচের হিস্ট্রি থাকে, হ্যাঁ, তখন আরো বেশি তখন তো অ্যাবিউজ থাকলে তো আমরা জিজ্ঞেসই করি, আচ্ছা এটা তো আমরা সেশনে বুঝতে পারি। অ্যাবিউজ থাকলে তো প্রশ্নই ওঠে না। আমাদের শেষ করতে হবে, সময় একদম শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীতে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে, আমাদের শেষ করতে হবে এখন। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে যখন আমাদের পারস্পরিক সম্পর্কে, প্রেমের সম্পর্কে কিংবা বিবাহিত সম্পর্কে কেউ একজন পরকীয়ায় জড়িয়ে পড়ে কোনো একজন সঙ্গী, তখন অন্য একজন তাকে যখন সেখান থেকে বেরিয়ে আসতে অনুরোধ করছে বারবার, তখন যে জড়িয়ে পড়ছে সে বারবার বলতে থাকে যে আমাকে একটু সময় দাও, বেরিয়ে আসার জন্য একটু সময় দাও। যখন সে সময় চাইতে থাকে, তখন যে মানুষটি কষ্ট পাচ্ছে তার সঙ্গীর জড়িয়ে পড়া নিয়ে, সে তখন কি করবে? এই যে সময়টা সে চাইছে, সময়টা কি তাকে দেবে নাকি তাকে দেবে না? সময়টা সে কেন চাইছে, সেটাও একটু আলোচনার বিষয়বস্তু হতে পারে। সেটি নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।